চলেন আমরা শুরু করি কাল কেবল না করে। প্রথমেই আসেন, এখানে দেখে আপনাদের মনে হইতে পারে যে ক্লাসটা শুরু হবে আজকে কাপড় চোপড় দিয়ে, প্যান্ট লুঙ্গি টাই, কিন্তু ব্যাপারটা আসলে সেরকম না। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা প্লেয়ার ঋষভ পান্ট বলে যাকে। সাউথ আফ্রিকার একটা প্লেয়ার আছে লুঙ্গি এনজিডি নাম। টাই হচ্ছে অস্ট্রেলিয়ান একটা প্লেয়ার, যার নাম হচ্ছে অ্যান্ড্রিউ টাই। তো আপাত দৃষ্টিতে দেখতে মনে হলেও যে এগুলো কাপড় চোপড়, কিন্তু এগুলো আসলে খেলোয়াড় এবং দেশের মধ্যে একটা সম্পর্ক আছে। তো এখানে বেসিক্যালি হচ্ছে আপনার কি আছে, কিছু খেলোয়াড় আছে আর এখানে কিছু দেশ আছে। তো এখানে যে একটা সম্পর্ক স্থাপিত হয়েছে সেটা কি সম্পর্ক? এটা হচ্ছে খেলোয়াড় আর দেশ সম্পর্ক। ফাংশন বোঝার আগে আমাদের যে জিনিসটা বোঝা লাগবে সেটা হচ্ছে অন্যয় কি। তো প্রথমত আমি একটা কথা বলে নিই আপনাদেরকে। এই স্লাইড এবং এই স্লাইড, এই দুইটা স্লাইড পড়াতে আমার সম্ভবত প্রায় 7 থেকে 8 মিনিটের মতো লাগবে। আপনারা দয়া করে মনের গহীনে যত সব প্রশ্ন আছে সেগুলোকে একটু অন্তঃস্থলেই চাপা দিয়ে রাখেন। আমি এই 7-8 মিনিট কথা বলার পর যদি আপনার মনে হয় যে আপনার কোনো একটু জ্ঞান পিপাসা ছিল যেটা আমি মেটাতে পারিনি, তাহলে সেটা আপনি তারপরে কিউএনডি তে গিয়ে কোশ্চেন করেন। তা আপাতত হচ্ছে আমি এই দুইটা স্লাইড যতক্ষণ বলছি আপনার একান্ত কাজ হবে যে আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা। ঠিক আছে? তো এই স্লাইডটা হচ্ছে এমনি জাস্ট দুষ্টামি করা, যে হচ্ছে এখানে একটা সম্পর্ক দেখানো হচ্ছে দুইটা সেটের মধ্যে সম্পর্ক। এই সেটটা কিসের সেট? এটা হচ্ছে খেলোয়াড়ের সেট। আর এটা কিসের সেট? এটা হচ্ছে আপনার আহ এটা দেশের সেট। কোন খেলোয়াড় কোন দেশ থেকে এসেছে সেটা হচ্ছে এখানে সম্পর্ক যুক্ত করা হয়েছে এই দুইটা সেটের মধ্যে। কিন্তু ঘটনা হচ্ছে সেটের আসলে এই যে সেট বলছে অন্যের আসলে ডেফিনিশনটা কি, বা হচ্ছে সেই ডেফিনিশনটা বেসিক্যালি আসলে কি বোঝায়। তো অন্যের একটা কেতাবি ডেফিনিশন আছে যেটা আপনারা হয়তোবা এখন দুই চক্ষু দিয়া স্লাইডের দিকে তাকায়া দেখতে পাচ্ছেন। কিন্তু ঘটনা হচ্ছে এই ইয়াটা, আপনার এই ডেফিনিশনটা দেখতে যতটা বিদঘুটে, যদি কেউ বুঝায় না দেয় অতটা বিদঘুটে রয়ে যায়। তো আমরা চেষ্টা করবো যেটা এটা হচ্ছে আপনাকে একটু বুঝাই দিতে। তো আপনি মনোযোগ দিয়ে একটু আমার কথাটা শুনেন। এ যদি একটা সেট হয়, মনে করেন এই সেটটা দেখতে এরকম, সেটা হচ্ছে এ কমা বি কমা সি। আর বি যদি আরেকটা সেট হয়, মনে করেন এটা দেখতে এরকম 1,2। তো এখন আপনি এ থেকে বিতে একটা অন্বয় বানানোর জন্য যেই কাজটা করবেন সেটা হচ্ছে এ আর বি এর ক্রস গুণন নিবেন। কি নিবেন? এ আর বি এর কার্তেসীয় গুণজ। বলতে পারেন ভাই কার্তেসীয় গুণজ কি? তো তাদের জন্য সমবেদনা, কারণ গত ক্লাসে আমরা কার্তেসীয় গুণজ কি সেটা দেখে এসেছিলাম। তো তারা একটু, যারা মনে আছে তারা একটু দেখে নেন, যাদের মনে নেই তারাও বুঝতে পারবেন, এত কঠিন কিছু না। কার্টেসীয় গুণজ হচ্ছে বেসিক্যালি একটা ক্রোমোজোরের সেট। কিসের সেট? ক্রোমোজোরের সেট। ক্রোমোজোর কি? যেখানে জোড়ায়, যেই জোড়াতে ক্রোমো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রোমোজোর। অর্থাৎ এখানে আপনি যখন এ আর বি কে কার্টেসীয় গুণ করবেন, তখন আপনি যেই ক্রোমোজোর গুলো লিখবেন সেই ক্রোমোজোরের প্রথম উপাদানটা থাকবে এ থেকে। প্রথম উপাদানটা থাকবে এ থেকে, অর্থাৎ A1, A2, B1, B2, C1, C2। প্রথম উপাদানটা থাকবে আমাদের এ থেকে, আর দ্বিতীয় উপাদানটা থাকবে হচ্ছে বি থেকে। আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে কার্টেসীয় গুণ করতে হয়। ঠিক আছে? তাহলে এ যদি একটা সেট হয়, বি যদি আরেকটা সেট হয়, তাহলে এ ক্রস বি। তো যেটা বলছিলাম, এ একটা সেট, বি একটা সেট, তাহলে এ ক্রস বি কি? এ ক্রস বি হচ্ছে কয়েকটা ক্রোমোজোর থাকবে। যেই ক্রোমোজোর গুলোর প্রথম উপাদানটা আমরা কোথা থেকে নিব ভাই? প্রথম উপাদানটা নিব হচ্ছে এ সেট থেকে। দেখেন প্রত্যেকটা ক্রোমোজোর প্রথম উপাদানটা দেখেন, প্রথম উপাদানটা হচ্ছে এ সেট থেকে। এই যে এর এ সেট থেকে। আর দ্বিতীয় উপাদানটার দিকে খেয়াল করেন, দ্বিতীয় উপাদানটা হচ্ছে আমাদের কোন সেট থেকে? দ্বিতীয় উপাদানটা হচ্ছে আমার বি সেট থেকে। তো এভাবে করে হচ্ছে আমরা একটা ক্রোমোজোর বানিয়ে থাকি। এখন এই যে এ ক্রস বি, এ ক্রস বি যে আপনি লিখলেন, এই এ ক্রস বি এর আপনি যে কোনো একটা অশূন্য ফাঁকা সেট নেবেন। সরি, যে কোনো একটা অশূন্য উপসেট নেবেন। এই যে অশূন্য উপসেটটা, এই ক্লাসের এখন যে ওয়ার্ডটা আমি মুখ দিয়ে বের করলাম, এই ওয়ার্ডটা নিয়ে আপনাদের জল্পনা কল্পনার শেষ হয়। বলছি কি অশূন্য উপসেট? অশূন্য উপসেট আবার কি? বুঝছেন, এটা নিয়ে অনেকগুলা কোশ্চেন। তো এই সকল কোশ্চেন আমি হচ্ছে আগেই সমাধান করে দিচ্ছি। আপনি খালি একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? খেয়াল করে দেখেন, এই যে এ ক্রস বি, আমি যদি বলি ভাই এটার একটা উপসেট আমাকে বলেন তো কি হবে, তা আপনি বলবেন ভাই যে এটার একটা উপসেট এরকম হতে পারে A1, A2। উপসেট মানে কি? জাস্ট এখান থেকে আপনি যে কোনো দুইটা তিনটা বা চারটা যে কোনো একটা নিয়ে হচ্ছে একটা সেট গঠন করলে তো সেটা একটা উপসেট, তাই না? তো এটা হচ্ছে, এটা একটা উপসেট। তারপরে ভাইয়া আপনি বলতে পারেন ভাই এটাও একটা উপসেট ভাইয়া, এটাও একটা উপসেট। আবার আপনি বলতে পারেন ভাইয়া এটাও একটা উপসেট, A2, তারপর B2, তারপর C2।
এটাও একটা উপসেট। এই যে আমি যতগুলা লিখছি এই প্রত্যেকটাই হচ্ছে একেকটা প্রত্যেকটাই হচ্ছে একেকটা উপসেট। ঠিক আছে? এই যে যা লিখলাম আরো অনেকগুলা লেখা যাবে। এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6 ছয়টা আছে না? এখানে 64 টা আমি উপসেট এরকম লিখতে পারবো, তাই না? জাস্ট ফার্স্টে লিখলাম A1 A2 এটা একটা উপসেট। তারপরে A1 B1 এটা একটা উপসেট। তো যেটা বলছিলাম যে আমরা কি করলাম, এই যে A ক্রস B টা লিখলাম, এরপর A ক্রস B এর বিভিন্ন উপসেট বানাবো। ঠিক আছে? তো এটার একটা উপসেট, কিন্তু এটা পুরা নিজেরটা যদি আমি মানে পুরাটা যদি লিখি, এটাও কিন্তু এটার একটা উপসেট। এই যে এরকম যতগুলো উপসেট আমি বানাতে পারি, এরকম যতগুলো উপসেট আমি বানাতে পারি, এই সবগুলাই হচ্ছে আপনার একেকটা অন্বয়। তাহলে কথাটা কিরকম? এবার দেখেন, এবার এটা পড়লে আপনি বুঝবেন। যদি A ও B দুইটি সেট হয়, তবে সেট দ্বয়ের কার্টেসীয় গুণজ A ক্রস B, এই যে কার্টেসীয় গুণজ A ক্রস B, সেটের অন্তর্গত ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেট। অশূন্য উপসেট মানে হচ্ছে শূন্য না। অর্থাৎ আমি A ক্রস B এর কিন্তু একটা উপসেট এরকম নিতে পারতাম ফাঁকা সেট। ফাঁকা সেট কিন্তু প্রত্যেকটা সেটের একটা উপসেট। সো এই যে A ক্রস B এর একটা উপসেট কি হইতো? একটা উপসেট হচ্ছে আপনার ফাঁকা সেট। ওরা বলছে ফাঁকা সেটটাকে নিয়েন না ভাই। ফাঁকা সেট বাদে বাকি যতগুলো আছে সবগুলাকে নেন আপনি। এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 2 to the power 6, মানে মোট 64 টা উপসেট আপনি বানাইতে পারবেন, তাই না? এই 64 টার মধ্যে ওদের কথা হচ্ছে ভাই আপনি 63 টাই নেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু খালি ফাঁকা সেটটাকে আপনি নিয়েন না। খালি কাকে নিবেন না? ফাঁকা সেটটাকে আপনি নিবেন। বাকি 63 টা উপসেটের প্রত্যেকটা উপসেটকে আপনি একটা করে অন্বয় বলতে পারবেন। ঠিক আছে? তাহলে এই পুরা কথাটা কি? পুরা কথাটা হচ্ছে যদি A আর B দুইটা সেট হয়, তাদের কার্টেসীয় গুণজ, এই যে তাদের কার্টেসীয় গুণজটা লিখলাম, সেটের অন্তর্গত ক্রোমোজোর গুলোর, এই যে অন্তর্গত ক্রোমোজোর গুলোর যেকোনো অশূন্য উপসেট, অশূন্য মানে শূন্য না, মানে এদের আমি একটা, এই যে এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা পুরাটা নিজে একটা উপসেট, 64 টা তো আর লিখা সম্ভব না সবগুলা। আমি জাস্ট 3টা লিখলাম। এখন যতগুলো উপসেট আপনি বানাতে পারবেন সবগুলাকেই ভাই আপনি একটা অন্বয় বললেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফাঁকা সেটও তো তার একটা উপসেট, তাকে কিন্তু আপনি এটার মধ্যে ইনক্লুড করেন না। তো এই পুরা জিনিসটাকে যদি আমি একটা রিটেন এক্সপ্রেশনে দিতে চাই, একটা রিটেন এক্সপ্রেশন, বেসিক্যালি জিনিসটা হচ্ছে এটা। আর আর হচ্ছে A ক্রস B এর একটা উপসেট। এই যে এটা হচ্ছে উপসেট চিহ্ন। ভাই আর কেন লিখেন সবসময়? ওই রিলেশন থেকে আর আসছে, বুঝছেন? রিলেশন, এখানে আলিফ বা তাসা দিয়েও লিখেন, সমস্যা নেই। এখানে যে আলিফ বা তাসা এগুলো লিখেন, সমস্যা নেই। আর কি? আর হচ্ছে A ক্রস B এর, মানে A এবং B এর কার্টেসীয় গুণজের একটা উপসেটকে বোঝানো হচ্ছে, যেখানে R is not equals to ফাঁকা সেট। যেখানে আর কি না? আর ফাঁকা সেট না। তো এইটা হচ্ছে মূলত আপনার অন্বয়ের ডেফিনিশন। অন্বয় বের করার জন্য আমরা ফার্স্ট হচ্ছে A ক্রস B করলাম, এরপর A ক্রস B থেকে যেকোনো একটা হচ্ছে আমরা নিয়ে নিলাম, উপসেট নিয়ে নিলাম, সেটা দিয়ে হচ্ছে আমরা একটা অন্বয়। তো এই যেখানে যে দুইটা লাইনে এত বড় বড় কথাবার্তা লিখা, এই পুরা কথাটার এই সারমর্ম হচ্ছে এই জিনিসটা। আর যেকোনো একটা রিলেশন উইল বি আপনার A ক্রস B এর একটা উপসেট, যেখানে ইজ নট। তো এইটা ছিল হচ্ছে গিয়ে মোটামুটি অন্বয় কাকে বলে, সেটা হচ্ছে গিয়ে এই যে অশূন্য উপসেট কাকে বলে কথা শুরু হয়েছে। এটা আর কেউ মাহবুব যদি এই কোশ্চেন আসে কিউএনডে তে যে অশূন্য উপসেট কি, তাহলে এটা উত্তর দিবা না, কারণ এটা বলে ফেলছি। এটা কষ্ট করে একটু রেকর্ডিং দিয়ে জাস্ট অ্যান্সার লাইভ দিয়ে দিবা, কোনো সমস্যা। এটা অনেকবার বলে ফেলছি। অশূন্য উপসেট মানে হচ্ছে ওই উপসেটের মধ্যে ফাঁকা সেটটা থাকবে না, ফাঁকা সেট বাদে যে উপসেট গুলো আছে সেগুলো। আহ, বলবো নাকি আলাদা আলাদা ভাবে এক একটাকে অন্বয় বলবো? আলাদা আলাদা ভাবে সাইবা মেহজাবিন যেটা বলছেন, আলাদা আলাদা ভাবে এক একটা অন্বয় বলবো, আলাদা আলাদা ভাবে। উপসেট নির্ণয়, ভাইয়া ফাই আর অরি কি এক না? ফাই হচ্ছে গিয়ে এই যে চিহ্নটা, অরি হচ্ছে, সরি, অরি হচ্ছে এই চিহ্নটা, ফাই হচ্ছে গিয়ে একবারে সোজা দাগ। যে সোজা দাগ থাকলে ওইটা হচ্ছে আপনার ফাই। তো এইটা ছিল হচ্ছে গিয়ে আমাদের অন্বয় নিয়ে কথাবার্তা। তো এই যে এবার দেখেন এখানে হচ্ছে গিয়ে একটা অন্বয় নির্ণয় করতে বলছে। তো অন্বয়টা কিভাবে নির্ণয় করতে বলছে একটু দেখেন, খুব সুন্দর মতো একটা কথা বলছে যে এ হচ্ছে 3, 4, বি হচ্ছে 2, 4, x belongs to a এবং y belongs to b হয় a ও b এর উপাদানগুলোর মধ্যে x is greater than y সম্পর্ক বিবেচনা করে অন্বয়টি নির্ণয় করো। যখন এই a আর b এর মধ্যে আপনার অন্বয় নির্ণয় করতে বলছে, আর x টা থাকবে a থেকে, y টা থাকবে b থেকে, এই কথাটা মানেই হচ্ছে আপনার a ক্রস b করতে হবে। a ক্রস b তাহলে কি বোঝায় আমি আপনাকে একটু লিখে দিই। a ক্রস b বোঝায় যদি এক একটা ক্রোমোজোর x y হয়, x থাকবে a থেকে আর y থাকবে হচ্ছে b থেকে। এটা আমরা কত ক্লাসে শিখেছিলাম যে A ক্রস বি যদি হচ্ছে গিয়ে একটা ইয়া হয় আপনার কার্টেসীয় গুণজ সেট হয়, তাহলে ওই কার্টেসীয় গুণজ সেটটার মধ্যে কি কি থাকবে? এখানে কয়েকটা ক্রোমোজোর থাকবে। যেই ক্রোমোজোর গুলার প্রথম উপাদানটা আসবে এ থেকে, দ্বিতীয় উপাদানটা কোথা থেকে আসবে? তৃতীয় উপাদানটা আসবে হচ্ছে আপনার বি থেকে।
তো আমরা হচ্ছে এই জন্য প্রথমেই যেহেতু এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি বলছে, আমরা ফার্স্টই এ ক্রস বিটা বের করে ফেলি। তো চলেন আমরা এ ক্রস বিটা বের করে ফেলি। তো এ ক্রস বি এখানে কি আসবে? এখানে এ ক্রস বি আসবে হচ্ছে 3,2, 3,2 মানে প্রথম উপাদানটা নেবেন এ থেকে, দ্বিতীয়টা 2 থেকে, সরি বি থেকে। এরপরটা কি হবে? এরপরটা হচ্ছে 3,4, এরপরটা হবে 4,2, এরপরটা হচ্ছে 4,4। ঠিক আছে, জাস্ট এই যে প্রথমটা এ থেকে পরেরটা বি, প্রথমটা এ থেকে পরেরটা বি থেকে, প্রথমটা এ থেকে পরেরটা, এভাবে করে আমি লিখি। কিন্তু ওরা বলছে এটা তো আপনি অনেকগুলো উপসেট বানাইতে পারবেন, তাই না? এই যে এটা 2 টু দি পাওয়ার 4, প্রায় 16টা উপসেট বানাইতে পারবেন। এটাতে যদি আপনি উপসেট বানানো শুরু করেন, টোটাল কয়টা উপসেট বানাইতে পারবেন? 16টা উপসেট বানাইতে পারবেন। তো 16টার মধ্যে 15টাই হচ্ছে এক একটা অন্বয়। ওদের কথা হচ্ছে ভাই আমাকে সেই অন্বয়টা বের করে দেন যে অন্বয়তে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। কথাটা মানে কি? কথার মানে হচ্ছে প্রথম উপাদান উইল বি গ্রেটার দেন সেকেন্ড উপাদান। আমাকে সেই অন্বয়টা বের করে দেন যেই অন্বয়টাতে প্রথম উপাদানটা সেকেন্ড উপাদানের চেয়ে বড় থাকবে। তা আমি এটা যদি একটা উপসেট বানাবো, এমন ভাবে বানাবো যাতে তার প্রথম উপাদানটা দ্বিতীয় উপাদানের চেয়ে বড় হয়। তাহলে দেখেন প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের চেয়ে বড় কোথায়? এই যে এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আপনার প্রথম উপাদানটা দ্বিতীয় উপাদানের চেয়ে বড়। কিন্তু এখানে কি ভাই প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের চেয়ে বড়? না, এখানে বড় না, এখানে প্রথম উপাদানটা ছোট। এখানে আবার দেখেন, এখানে কিন্তু ভাই প্রথম উপাদানটা তৃতীয় উপাদানের চেয়ে বড়। এখানে কি বড়? না ভাই, এখানে কিন্তু তারা সমান। তাহলে আপনি অন্বয় যখন লিখবেন, এই অন্বয়তে কে কে থাকবে উপাদান হিসেবে? এখানে থাকবে 3,2, আরেকটা কে থাকবে? আরেকটা থাকবে হচ্ছে 4,2। তাহলে এই যে আমরা কি করলাম, আমরা জাস্ট এ ক্রস বি এর একটা উপসেট লিখলাম। লিখার সময় আমরা কি আমলে নিলাম? আমরা আমলে নিলাম হচ্ছে প্রথম উপাদানটা যাতে দ্বিতীয় উপাদানের চেয়ে বড়, সেগুলোই হচ্ছে কি জাস্ট আমি ইনক্লুড করবো, বাকিগুলোকে ইনক্লুড করবো না। তো এগুলা দেখলাম হচ্ছে কি প্রথম উপাদান দ্বিতীয় উপাদান হচ্ছে বড় না, বড় একটা তো সমান একটা ছোট। এই জন্য হচ্ছে আচ্ছা ভাই আর দিয়ে কেন প্রকাশ করছে? নর্মালি আর দিয়ে প্রকাশ করা হয়, বারবার বলছি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তারপরে সি ডি ই এফ জি এইচ দিয়ে প্রকাশ সমস্যা। নর্মালি ওই রিলেশন থেকে আর আসছে, এই জন্য আর দিয়ে প্রকাশ করা। তো এইটা হচ্ছে আমাদের এ থেকে বিতে একটা অন্বয়, যে অন্বয়ের মধ্যে ক্রোমোজোরের প্রত্যেকটার প্রথম পদ ইজ গ্রেটার দেন সেকেন্ড পদ। এটা হচ্ছে কথা। ভাই অন্বয় অর্ডের মিনিং কি? অন্বয় অর্থ হচ্ছে সম্পর্ক। অন্বয় অর্থ হচ্ছে সম্পর্ক, ইংলিশে বলে রিলেশন। অন্বয়ের উপাদান কি একই? না, অন্বয়ের উপাদান একই না। অন্বয়ের যে এই অন্বয়ের যে একটা সেট, ওই সেটের যে এগুলো হচ্ছে এক একটা উপাদান। ভাই 4 দুইটা থেকে একটা লেখা যাবে না, 4 দুইটা থেকে একটা লেখা যাবে না। ক্রোমোজোরের ক্ষেত্রে এরকম করা যায় না যে 2টা থেকে একটা। আচ্ছা 4 4 কেন বড় হলো না? ভাই 4 4 বড়? তোর কি মনে হয় 4 4 এর চেয়ে বড়? এখানে বলছে এক্স শুড বি গ্রেটার দেন ওয়াই, এখানে কি 4 4 এর চেয়ে বড় ভাই? এটা কি? আচ্ছা ঠিক আছে, সমস্যা এক্স ওয়াই থাকলেই গুণস্থির হবে, জি কাটতেছি গুণজ হবে এন এ ক্রস বি, এন অফ এ ইন্টু এন অফ বি। জি নিলাম bro, আপনি যেটা বলছেন কথা সত্য। ভাইয়া আর কি? আর হচ্ছে রিলেশন থেকে আর আসছে। ভাইয়া কার অন্যয় হবে? যেমন গত স্লাইডে প্লেয়ারদের সাথে দেশের সম্পর্ক ছিল, এখানে হচ্ছে এ সেট থেকে বি সেটের সম্পর্ক। এখানে এটাকে বলা হয় এ থেকে বি তে বর্ণিত একটা। এবার আসলে অন্বয়ের ডোমেন আর রেঞ্জ বলতে আমরা কি বুঝি? কোনো একটা অন্বয় লিখার পর তার প্রথম উপাদানগুলোর সেটটা হচ্ছে ডোমেইন, দ্বিতীয় উপাদানগুলোর সেটটা হচ্ছে রেঞ্জ। ইজি পিজি লেমন স্কুইজি। তো এই যে দেখেন এটা একটা অন্বয় দেওয়া আছে। তো এটা প্রথম উপাদানটা কি? এখানে দেখেন -2, এখানে কি -1, এখানে কি 0, এখানে কি 1, এখানে কি 2। তো আপনি এগুলাকে একটা সেটের ভিতরে যদি লেখেন -2, -1, 0, 1, 2, অর্থাৎ কোনো একটি অন্বয়ের প্রথম উপাদানগুলো নিয়ে যেই সেটটি গঠিত সেটাই হচ্ছে ওই অন্বয়টির ডোমেইন। কি বললাম আবার বলি? কোন একটি অন্বয়ের প্রথম উপাদানগুলো নিয়ে যেই সেটটি গঠিত সেটাই হচ্ছে ওই অন্বয়ের ডোমেইন। আর রেঞ্জ কি ভাইয়া? রেঞ্জ তো এখন এতটা ইজি পিজি লেমন স্কুইজি বুঝে গেছেন কাহিনীটা কি। এটা হচ্ছে -4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4। তাহলে কোন একটা অন্বয়ের দ্বিতীয় উপাদানগুলোকে নিয়ে যেই সেটটি গঠিত, অর্থাৎ -4, 1, 0, এই 1 টা আরেকবার লিখার দরকার। এখানে এই 1 টা আরেকবার লিখার দরকার নেই। তাও যদি বলেন না ম্যাম লিখবো, ভালো লাগে না ভাই লিখতে হবে আমার। তো আপনি লিখতে পারেন। কিন্তু আমি বলব এটা সম্পূর্ণ হচ্ছে রিডান্ডেন্ট, মানে দরকারই নেই কোনো। এখানে 1 2 বার লেখা যা বোঝায় এখানে একবার লেখাও বেসিক্যালি তাই বোঝায়। এটা তো ক্রমযোজন না, এটা জাস্ট একটা সেট। ঠিক আছে? তাহলে যেটা বলতেছি আমরা একবারই লিখি, দেখতে সুন্দর আরকি। মানে কেউ যদি আপনাকে বলে আমাকে হচ্ছে গিয়ে ৳1 দাও, এভাবে যদি ৳1 লেখে এটা কেমন না দেখা যাচ্ছে? ওদের ১ তো নরমালিও বলতে পারত। এটা দেখতে একটু অসুন্দর আরকি। তো এজন্য হচ্ছে আমরা একবারই লিখি। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা কি?
কোনো একটি অন্বয়ের প্রথম উপাদানগুলোকে নিয়ে যে সেটটি গঠিত সেটা হচ্ছে ওই অন্বয়ের ডোমেইন। কোনো একটা অন্বয়ের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যেই সেটটা গঠিত সেটা হচ্ছে ওই অন্বয়ের রেঞ্জ। তো চলেন এবার হচ্ছে পরের স্লাইডে চলে যাই। এই যে এবার এই যে কিছুক্ষণ আগে একজন বলছিলেন না, তো সে মনে হয় ওই কোশ্চেনটার উত্তর পেয়ে যাবেন আমি যখন এই স্লাইডটা পুরোটা পড়ানো শেষ করবো। ক্রোমোজোরের সংজ্ঞাটা কি গত ক্লাসে বলা হয়েছিল একটু দেখে নিবেন, তাও আমি আপনাকে এখন বলে নিচ্ছি। ক্রোমোজোর যেই জোড়ায় ক্রোমোটা ইম্পর্টেন্ট, মানে প্রথম উপাদান কোনটা দ্বিতীয় উপাদান কোনটা ওইটা হচ্ছে কি নির্দিষ্ট করা। জেনারেল ম্যাথের ফাংশন কি এক? প্রশ্নটায় সমস্যা আছে। ডোমেইন কি বলা হয়েছে, ডোমেইন আর রেঞ্জ কি জোড়ায় হয় না? ডোমেইন আর রেঞ্জ কি জোড়ায় হয় না বলতে বুঝলাম না। সংজ্ঞা একটা দিছি, আপনি হচ্ছে বলতেছেন আরেকটা কথা। ভাই এত সহজ করে দিলেন। আচ্ছা, অন্য তিনটি আপাদান কি হতে পারে? বুঝি নেই ভাইয়া। উপাদান তিনটা হইলে উপাদান তিনটা না, তিনটা হবে না, তিনটা হবে না। নরমাল দুইটা সেটের মধ্যে অন্যয় প্রকাশ করা হয়। এ সেট হতে বি সেটের একটি অন্যয় মানে কি বুঝলাম না। মানে ওই যে এ সেট, মানে যেমন প্রথমটা কি ছিল, খেলোয়াড় আর দেশ সেটের মধ্যে অন্যয় ছিল না। এখানে তো খেলোয়াড় দেশ বলিনি, একটা সেট এ একটা সেট বি, এখানে এ সেট থেকে বি সেটের হচ্ছে একটা কোডোমেইন কি হায়ার ম্যাথে বলা হবে। কোডোমেইন কি বুঝছেন, আমাকে বলতে গেলে অনেকগুলো প্রশ্ন উদয় হয়, এজন্য হচ্ছে গিয়ে বলি না আর কি, বুঝছেন। তবে আপনাকে হালকা একটু বলতে পারি যে রেঞ্জ যেই সেটের উপসেট সেটাই হচ্ছে কোডোমেইন সেট। আচ্ছা, ডোমেইনের অর্থ কি? ইনপুট অফ দা রিলেশনস, ইনপুট হিসেবে যেগুলো দিতে পারতেছে বলে এই ডোমেইন। জেনারেল ম্যাথের হায়ার ম্যাথের ফাংশন কি এক? জেনারেল ম্যাথেরটা সহজ। আচ্ছা, এস মানে জাস্ট এস দিয়ে প্রকাশ করছিল, এটা এবিসিডি দিয়ে প্রকাশ করতে পারতো। ডোমেন কি ভাই আবার বলেন, রেকর্ডিংটা দেখে নিতে হবে। এন কি? এন হচ্ছে গিয়ে বড় হাতের এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, তো এবার চলেন আমরা এখানে একটু দেখি এখানে কি দিকে আছে। আর হচ্ছে একটা অন্বয়, যে অন্বয়ে প্রত্যেকটা এক একটা ক্রোমোজোর, যে ক্রোমোজোরের প্রথম উপাদানটা আসবে এ থেকে, দ্বিতীয়টাও আসবে এ থেকে। একটু আগে খেয়াল করেন, আপনার জীবনে যখন প্রথমটা আসতেছিল এ থেকে, দ্বিতীয়টা আসতেছিল বি থেকে, তখন আপনি কি করছেন? এ ক্রস বি করছেন, তাই না? একটু আগে যখন প্রথম উপাদানটা এ থেকে আসতেছিল, দ্বিতীয় উপাদানটা বি থেকে আসতেছিল, তখন আপনি এ ক্রস বি করছেন। এখন কি করবেন বলেন তো? প্রথম উপাদানটা যদি এ থেকে আসে, দ্বিতীয়টাও যদি এ থেকে আসে, তাহলে আপনি কি করবেন দেখি, আপনার একটু চ্যাট বক্সে বলেন তো। থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা এ ক্রস এ করব। তাহলে আমরা কি করব? এ ক্রস এ। যখন প্রথম উপাদানটা এ থেকে এসেছিল, দ্বিতীয়টা বি থেকে, তখন আমরা এ ক্রস বি করেছিলাম। এখন আমরা করবো কি? এখন আমরা করবো হচ্ছে এ ক্রস এ। তার মানে এ কি? এখানে হচ্ছে এ -2 -1 0 1 2, আর পরেরটাও কি? পরেরটাও এ। তাহলে -2 -1 0 1 2। এখন হচ্ছে একটা কঠিন ধৈর্য পরীক্ষা। এই অঙ্কটা কিন্তু আমরা দুই ভাবে করবো। হ্যাঁ, এই অঙ্কটা আমরা ইনশাল্লাহ দুই ভাবে করবো। এখন হচ্ছে আমরা একটা কঠিন ধৈর্য পরীক্ষা দিব, সবাই একটু মনোযোগ দিয়ে দেখ। আমরা এই পুরোটা কাটতেছি গুণজ করবো। এখন আমরা এখন কি করবো? এই পুরোটাকে কাটতেছিও গুণজ করবো। চলেন আমরা এই পুরোটা কাটতেছি গুণজ করি। তাহলে কি আসবে? তাহলে প্রথম আসবে বিসমিল্লাহ। আচ্ছা, -2 -2 -2 -1 -2 0 -2 1 -2 2 -1 -2 -1 -1 -1 0 -1 1 -1 2। দুই ভাবে করা যায়, একভাবে করতেছি, পরের ভাবেও দেখবেন। এখন তাকায় থাকে, এবারটা কি 0 -2, এবারটা 0 -1, এবারটা 0 0, এবারটা হচ্ছে 0 1, এবারটা হচ্ছে 0 2। এবারটা কি? এবারটা হচ্ছে 1 -2, এবারটা হচ্ছে 1 -1, এবারটা হচ্ছে 1 0, এবারটা হচ্ছে 1 1, এবারটা হচ্ছে 1 2। এরপরে কি? এরপরটা হচ্ছে 2 -2, এবারটা হচ্ছে 2 -1, এবারটা হচ্ছে 2 0, এবারটা হচ্ছে 2 1, এবারটা হচ্ছে 2 2। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবটা লিখলাম ভাই, ঠিক আছে? 25টা আসবে, টোটাল 25টা আসবে, 25টা লিখলাম। লিখার পর আপনার কাজটা কি? লিখার পর আপনার কাজটা হচ্ছে এই সম্পর্কটা কোনটার কোনটার মধ্যে বিরাজ করে এটা আপনাকে বের করতে বলছে। মানে অন্বয়ের দুইটা, অনেকগুলো ক্রোমোজোর পেলাম না, কোনটায় কোনটায় দেখবেন এই যে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান যোগ করলে 1 আসে, সেগুলোকে আপনার বের করতে বলছে। তাহলে আর কি? আর হচ্ছে এই এ ক্রস এর সেই উপসেট, যেই উপসেটের মধ্যে আপনার প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান যোগ করলে কত আসবে? 1। দেখেন আমি গোল দিচ্ছি ভাইয়া, এই যে এটা থেকে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান, মানে এই দুইটা যোগ করলে কি 1 আসে? আসে না, তাহলে এটা বাদ। এটা থেকে দুইটা যোগ করলে 1 আসে? আসে না, বাদ।
এটাতে ২ টা যোগ করলে 1 আসে, আসে না বাদ। এটাতে ২ টা যোগ করলে 1 আসে, আসে না বাদ। এটাতে ২ টা যোগ করলে 1 আসে, আসে না বাদ। এরকম করে 25 টা হচ্ছে গিয়ে আপনি একটু কষ্ট করে দেখবেন। দেখলে আপনি আল্টিমেটলি পাবেন কি? এই দেখেন এই যে এটার দিকে খেয়াল করেন, এটাতে কিন্তু ২ টা যোগ করলে 1 আসে। তারপরে লক্ষ্য করে দেখেন এই যে এটাতে দেখেন, এটাতে কিন্তু ২ টা যোগ করলে 1 আসে। তারপরে এই যে এটার দিকে একটু লক্ষ্য করে দেখেন, এটাতে ২ টা যোগ করলে 1 আসে। তারপরে যে এটার দিকে একটু লক্ষ্য করে দেখেন, এটাতে কিন্তু ২ টা যোগ করলে 1 আসে। এই ৪ টা আছে, যেই ৪ টাতে আপনি ১ম উপাদান আর ২য় উপাদান যোগ করলে কি পাচ্ছেন? আপনি 1 পাচ্ছেন। তাহলে আমরা কি বলতে পারি? আমাদের অন্যটা কি হবে? আমাদের অন্যটা হবে আর হবে -12 01 10 আরেকটা কি? আরেকটা হচ্ছে 2, -1। তার মানে এই যে এটাতে আমি অনেকগুলো উপসেট বানাতে পারতাম, তাই না? তো আমার সেই উপসেটটা দরকার, যেই উপসেটে ১ম উপাদান আর ২য় উপাদান যোগ করলে কত আসবে? ২ টা যোগ করলে হচ্ছে আপনার 1 আসবে। তাহলে আমরা দেখলাম এই যে এতগুলা ক্রোমোজোরের মধ্যে এরা হচ্ছে সেই ৪ জন সেলিব্রিটি যাদের মানে ৪ টা ক্রোমোজোর, যে ৪ টা ক্রোমোজোরের ১ম উপাদান আর ২য় উপাদানটা যোগ করলে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। তো আমরা এই যে অন্যটাকে কি করলাম? তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। এবার বলছে ডোমেইন নির্ণয় করার রেঞ্জ নির্ণয়। সো এটার ডোমেইনটা কি হবে? এটার ডোমেইনটা হবে হচ্ছে ১ম উপাদানগুলোর সেট, যেখানে ১ম উপাদান কি -1, 0, 1 আর 2। তো আমরা লিখে ফেলি ১ম উপাদানগুলোর সেট -1, 0, 1, 2। আর ২য় উপাদানটা কি? ২য় উপাদানটা হচ্ছে আপনার একটু খেয়াল করে দেখেন। ২য় উপাদানটা হচ্ছে এখানে 2, 1, 0, -1। তাহলে রেঞ্জের সেটটা হচ্ছে 2, 1, 0 আর -1। ২য় উপাদানগুলোকে নিয়ে যে সেটটা গঠিত সেটা হচ্ছে রেঞ্জের সেট। ১ম উপাদানগুলোকে নিয়ে যে সেটটা গঠিত সেটা হচ্ছে আমাদের ডোমেইনের সেট। তো এইটা হচ্ছে একটা ওয়ে এই অঙ্কটা সলভ করা। এই অঙ্কটা সলভ করার আরো একটা সুন্দর ওয়ে আছে। ওয়েটা কি? চলো আমরা একটু দেখে নিই। একটা ওয়ে হচ্ছে ছক বানিয়ে। কিভাবে? আমরা ছক বানিয়ে এটাকে সলভ করতে পারি। লক্ষ্য করে দেখেন কিভাবে সলভ করি। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6 বেশি হয়ে গেছে কি? দেখি 1, 2, 3, 4, 5, 6। তো এখানে আপনি করবেন কি? একটা ছক বানাবেন যেই ছকে x এর, দাঁড়ান একটু ঠিক মতো লিখে দিই কথাটা আপনাদেরকে যাতে আপনাদের পরে বুঝতে সুবিধা হয়। x belongs to a এর বিভিন্ন মানের জন্য x belongs to a এর বিভিন্ন মানের জন্য কি বলছে ওরা? যে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান। এখানে x যদি লিখি এখানে কি লিখবো? এখানে লিখবো y equals to 1 minus x। ভাই এটা কি লিখলেন? এটা কি লিখলেন বুঝলাম না। এই যে ভাই এখানে একটু খেয়াল করেন। ওরা সম্পর্কটা আপনাকে বলে দিছে। তো এখান থেকে আপনি লিখতে পারেন না y equals to হচ্ছে 1 minus x। তার মানে x এর মান আপনি যাই বসান না কেন, y এর মান কিভাবে পাবেন? 1 থেকে x কে বাদ দিলে। এটাই লিখছি। x এর মান আপনি যাই বসান না কেন, y এর মান কি পাবেন? 1 থেকে x বাদ দিলে। কিন্তু ওরা তো আপনাকে একটা জিনিস বলে দিছে। কি বলে দিছে? ওরা বলে দিছে ভাইয়া x গুলাকে a থেকে নিও। তো আমি ইচ্ছা করে x গুলাকে a থেকে নিব। তো মনে করেন a থেকে নিলে কি আসে? -2, এখানে আসে -1, এখানে আসে 0, এখানে 1, এখানে আসে 2। এই যে এই টার্ম গুলা কোথা থেকে লিখলাম? যে a থেকে লিখলাম। এরপর আমি দেখব এই x এর এই মানগুলো যদি এখানে বসাই, তাহলে y এর মানগুলো কিরকম আসে? তো -2 যখন আপনি এখানে বসাবেন তখন y এর মান পাবেন 3। -1 যখন এখানে বসাবেন তখন y এর মান পাবেন 2। 0 যখন এখানে বসাবেন তখন y এর মান পাবেন 1। 1 যখন এখানে বসাবেন তখন এটা পাবেন 0। আর 2 যখন বসাবেন তখন এটা কত পাবেন? তখন এটা পাবেন হচ্ছে -1। তো আমরা কি করলাম? আমরা হচ্ছে গিয়ে জাস্ট মানগুলো হচ্ছে এখানে বসায় দিলাম। মানগুলো বসায় দেওয়ার পর হচ্ছে আমরা দেখলাম হচ্ছে যে এগুলো পাচ্ছি। -2 বসালে 3 পাই, -1 বসালে 2 পাই, তারপর হচ্ছে 0 বসালে 1 পাই, 1 বসালে 0 পাই, 2 বসালে -1 পাই। ঠিক আছে? এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে y এর সেই মানগুলোকে নোটিস করা যেই মানগুলো a এর মধ্যে আছে। কারণ আপনাকে কি বলছে? আপনাকে বলছে যে x a থেকে পাবো, y কোথা থেকে পাবো? y ও a থেকে পাবো। আমার x ও থাকতে হবে a থেকে, y ও থাকতে হবে a থেকে। তো দেখেন এই যে -2 a থেকে আছে, -1 a থেকে আছে, 0 a থেকে আছে, 1 ও a থেকে আছে, 2 1 a থেকে আছে। এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু ব্রাদার এই 3 কি a তে আছে? দেখেন তো a সেটের মধ্যে কি 3 বিদ্যমান? 3 কিন্তু a সেটের মধ্যে নাই। 3 আপনার a সেটের মধ্যে নাই। তাহলে আপনি এই ক্রোমোজোরটা নিতে পারবেন না। যে -2, 3 এই ক্রোমোজোরটা নিতে পারবেন। অপরদিকে 2 দেখেন এর মধ্যে আছে, 1 ও এর মধ্যে আছে, 0 এর মধ্যে আছে, -1 ও এর মধ্যে আছে। তো এখান থেকে আপনি ডিরেক্ট লিখে ফেলতে পারবেন। সুতরাং আর হচ্ছে এই ক্রোমোজোর গুলাই যে x যদি -1 হয়, y হচ্ছে 2, x যদি 0 হয়, y হচ্ছে 1,
এক্স যদি 1 হয় ওয়াই হচ্ছে 0, এক্স যদি 2 হয় ওয়াই হচ্ছে -1। জীবন সহজ। তো এইখানে ৫ ৫ 25টা লিখতে গেলে রবিবারে লেখা শুরু করলে সোমবারে গিয়ে শেষ হয় অনেকের, বুঝছেন? আবার মাঝে মাঝে অনেকে তো হারায়া যায়। আল্লাহ কোনটা ছেড়ে কোনটা জানি লিখছিলাম, বুঝছেন? এরকম একটা অবস্থা। কিন্তু এই প্রসেসে যদি কেউ করেন তাহলে জীবন অনেক সহজ। তাহলে এটা নিয়মটা একটু আরেকবার বলে দিচ্ছি। আমি হচ্ছে একটা ছক বানাবো, যে ছকে উপরে থাকবে এক্স, নিচে থাকবে ওয়াই। ওয়াইটা কিভাবে লিখবো? এখানে একটা সম্পর্ক দেওয়া থাকবে। ওই সম্পর্ক থেকে আমরা ওয়াই এর মানটা বের করব। এরপর আমরা এক্স এ কি লিখে দিব? ওরা যেটা বলছে সেটাই লিখে দিব। ওরা বলছে এক্স বিলংস টু এ। তাহলে আমি এক্স এর এখানে এ এর মানগুলো লিখব। লিখার পরে এই যে এক্স এর মানগুলো এখানে বসিয়ে আমি ওয়াই এর মানগুলো বের করব। বের করার পর আমাকে আল্লাহ যে ২ টা চোখ দিয়েছে, ওই ২ টা চোখ দিয়ে আমি একটা জিনিস মিলাবো। কি মিলাবো? মিলাবো হচ্ছে এই যে নিচে যে উপাদানগুলো দেখতে পাচ্ছি, ওই উপাদানগুলোর মধ্যে কোনটা কোনটা এতে নাই। যেমন দেখতে পেলাম আমরা ৩ এতে নাই। ৩ যদি এতে না থাকে তাহলে আমি এই ক্রোমোজোমটাকে নিবই না। এটা আমার দরকার নেই। তাহলে বাকি সবগুলাই দেখতেছি এর মধ্যে আছে। এজন্য আমি এই ক্রোমোজোমটাকেও নিয়েছি, এটাকেও নিয়েছি, এটাকেও নিয়েছি, এটা নিয়েছি। তাহলে আমাদের নিম্ন অন্যটা কি? নিম্ন অন্যটা হচ্ছে দেখতে এরকম। বাকিটা সেম। ডোমেইন হবে এটা, রেঞ্জ হবে এটা। তো এই হচ্ছে ঘটনা। মোটামুটি সহজভাবে ধীরে সুস্থে আপনার কাছে বোধগম্যভাবে উপস্থাপন করার একটা প্রয়াস চালিয়েছি। জানি না কতটুকু সফল হয়েছি। তো যারা বুঝছেন তারা আলহামদুলিল্লাহ লিখবেন। যারা বুঝেন নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি যদি কাইন্ডলি একটু এই পার্টটা রেকর্ডিংটা দেখে নেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আমার মনে হয় না এটা আরেকটু সহজভাবে উপস্থাপন করা সম্ভব। তো আপনি জাস্ট একটু মনোযোগ সহকারে যদি শুনতেন তাহলে হয়তো বুঝতে পারতেন। তাও যদি না বুঝেন তাহলে হচ্ছে একটু কষ্ট করে দেখে নিবেন। হুম। উম আচ্ছা, অন্বয় হচ্ছে ২ টা সেটের মধ্যকার সম্পর্ক। আর অন্বয় নিজে একটা সেট কেন? কারণ সে হচ্ছে একেকটা ক্রোমোজোরকে দেখাচ্ছে। নরমালি সেটের মধ্যে যে উপাদানগুলো থাকে একটা এই যে 1, 2, 3 যেগুলো একটা উপাদান। কিন্তু অন্বয়ের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে প্রত্যেকটা একটা ক্রোমোজোর। সো একেকটা সেটের উপাদানগুলো যে এরকম রিয়াল নাম্বার টাইপ কিছু একটা থাকে, কিন্তু অন্বয়ের উপাদানগুলো একেকটা ক্রোমোজোর আকারে থাকে। সো পার্থক্য আছে। কেন এত মানুষ ভুল দিলেন? প্রথমত আসেন এই যে এই জিনিসটাকে আমরা একটু বের করি, হ্যাঁ? x belongs to z, x স্কয়ার হচ্ছে 10 এর চেয়ে কম। তো x স্কয়ার 10 এর চেয়ে কম এটা বুঝাই যাচ্ছে। তো এখানে আপনি ৩ এর বড় কিছু দেওয়াই যাবে। ৩ এর চেয়ে বড় দিলে কি আসবে দেখেন, ৩ এর চেয়ে বড় যদি ৪ দেন, এটা কিন্তু আর ১০ এর চেয়ে ছোট থাকতেছে না, তখন এটা ১০ এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে ৩ এর চেয়ে নিচে কিছু একটা দেওয়া লাগবে। তো ৩ দেওয়া যাবে, ২ দেওয়া যাবে, ১ দেওয়া যাবে, 0 দেওয়া যাবে, -1 দেওয়া যাবে, -2 দেওয়া যাবে। এমনকি -3 ও দেওয়া যাবে। কিন্তু -4 আবার দেওয়া যাবে না। কারণ -4 দিলে এটা আবার ১০ এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাই না? তাহলে আমাদের এই সেটের উপাদানগুলোকে যদি আমরা একটু নোট ডাউন করি, -3, -2, -1, 0, 1, 2, 3, এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম ভাইয়া। কিভাবে হচ্ছে এই উপাদানগুলোকে বের করি? এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। আর বি সেটটার দিকে একটু খেয়াল করেন। বি সেটের উপাদানগুলো হচ্ছে ২ এর চেয়ে বড়, ৭ এর সমান বা ৭ এর চেয়ে ছোট। আবার পাশে একটা কথা লিখা আছে, বি সেটের উপাদানগুলো সব মৌলিক সংখ্যা। তো একটু চিন্তা করেন ভাইয়া, ২ এর চেয়ে বড়, ৭ এর ছোট বা ৭ এর সমান মৌলিক সংখ্যাগুলো কি, কি? তো আপনারা যথেষ্ট উচ্চশিক্ষিত, আপনারা জানেন ২ এর চেয়ে বড় মৌলিক সংখ্যাগুলো হচ্ছে ৩, ৫, ৭। এই ৩ টা সংখ্যা ২ এর চেয়ে বড় এবং ৭ এর ছোট বা ৭ এর সমান কিন্তু মৌলিক সংখ্যা। সো বি সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে লিখি তাহলে উপাদানগুলো কি, কি পাই? ৩, ৫, ৭। তাহলে আমাদের এ সেটটাও আমরা ডিফাইন করে ফেললাম, বিটাও হচ্ছে গিয়ে বের করে ফেললাম। এখন আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে এখন অন্যয়টা। সো এই অন্যয়টা একটু খেয়াল করেন। এক্স আসবে এ সেট থেকে, ওয়াই আসবে বি সেট থেকে, আর ওয়াই ইকুয়ালস টু হতে হবে হচ্ছে আপনার এক্স প্লাস 1। তো এখন যদি আপনার মন চায়, আপনি যে কাজটা করতে পারেন, এই এ আর বি ক্রস করতে পারেন। মানে কাটতেছি গুণজটা বের করতে পারেন। কিন্তু এই কাজ করতে গেলে রবিবারে শুরু করলে সোমবারে গিয়ে শেষ হওয়ার চান্স আছে। অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো আমরা এইটা না করে একটু আগে যেভাবে করেছিলাম সেভাবে যদি সমাধানের দিকে আগাই তাহলে যেটা পাই সেটা হচ্ছে আমরা একটা ছক বানাবো। কি বানাবো? একটা ছক বানাবো। এই ছকের এক্স উপাদানগুলো নিব হচ্ছে এ থেকে। ওই এ থেকে যে এক্স উপাদানগুলো পাবো সেগুলো এখানে বসিয়ে আমরা ওয়াই এর মানটা, সো এর উপাদানগুলো লিখে ফেলেন। -3, -2, -1, 0, 1, 2, একটা হচ্ছে 3। তো আমরা লিখে ফেললাম। এরপর হচ্ছে আমরা এই যে এই সম্পর্কটা দেওয়া আছে y equals to x plus 1, এখানে x এর মানটা বসিয়ে y এর মানগুলো বের করব। এখানে যদি আপনি x এর মানটা বসান তাহলে কি পান? -3 যোগ 1 কত আসে?
-2, -2 যোগ 1 কত আসে? -1, -1 যোগ 1 কত আসে? 0, এখানে 0 বসান তাহলে কত আসে? 1, এখানে 1 বসান তাহলে 1 আর 1 যোগ করলে 2, এখানে 2 বসান 2 আর 1 যোগ করলে 3, এখানে 3 বসান 3 আর 1 যোগ করলে 4। তো আপনার নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হচ্ছে এটা দেখা যে y এর কোন কোন উপাদান b সেট থেকে আপনি পাচ্ছেন। তো b সেটটা একটু খেয়াল করেন ভাইয়া, 3, 5, 7। তো y এর এখানে আপনি যদি ভালো মতো তাকাইলেই হবে না, একটু লক্ষ্য করা লাগবে। তাহলে দেখতে পাবেন যে শুধুমাত্র এই উপাদানটা আছে যেটা b সেটের মধ্যে বিদ্যমান, বাকি একটাও কিন্তু b সেটের মধ্যে বিদ্যমান না। এই যে -2, -1, 0, 1, 2, 4 এগুলো একটাও আপনার b সেটে বিদ্যমান না, শুধুমাত্র এই 3টা হচ্ছে b সেটের মধ্যে বিদ্যমান। তাহলে আমাদের যে s অন্যটা আছে, s অন্যটা কি হবে? s অন্যটা হবে হচ্ছে 2, 3, মাত্র ওই একটা ক্রোমোজোম হবে। তো আপনারা যারা হচ্ছে গিয়ে খুবই সচেতন ভাবে এই 2, পেয়ে আনন্দে 2 নম্বর অপশনটা দাগিয়েছেন, তাদের সবারটা ভুল হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে অন্বয় প্রকাশের সময় পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। আপনাদের আবেগের সাথে হালকা একটু খেলা হয়ে গেছে। এটা অনেকে খেয়াল করেননি। যখনই 2, 3 দেখেছেন, আপনারা হচ্ছে ঝাঁপিয়ে পড়েছেন কোনো কিছু না ভাবিয়া, যার কারণে হচ্ছে দাগিয়েছেন ভুল উত্তরটা। তো আমাদের উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে কোনটিই নয়। তো এত কাহিনী করাই লাগতো না যদি কেউ অপশন গুলোর দিকে একটু ভালো মতো লক্ষ্য করতো। কোনো অপশনের মধ্যেই সেকেন্ড ব্র্যাকেট নেই। অন্যয় যখন আমরা প্রকাশ করব তখন অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবেই। ঠিক আছে? অন্যয় হচ্ছে ইটসেলফ একটা সেট, যে সেটের উপাদানগুলো হচ্ছে এক একটা ক্রোমোজোম। ঠিক আছে? জাস্ট এখানে কোনোটার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ছিল না, যার কারণে হচ্ছে এবিসি কোনটাই হচ্ছে আমাদের অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে কোনটি না। তাহলে ভাই আপনি বলতে পারেন ভাই এতক্ষণ তাহলে এগুলো কেন করলেন? এগুলো করলাম হচ্ছে যদি এটা কখনো সিকিউরিটি কোশ্চেনে আসে, তাহলে যাতে আপনি এটার সমাধানটা কি হবে সেটা সম্পর্কে আগে থেকে জ্ঞাত থাকেন, এই জন্য হচ্ছে এটা করে দেওয়া হচ্ছে, অন্য কোনো কারণ না। তো এই হচ্ছে গিয়ে ঘটনা, খেয়াল করেন একটু। আচ্ছা, তো এইখানে আচ্ছা আপনি কিছু একটু বলতে চাচ্ছেন দেখি ভাই, হায়ার ম্যাথ ও জেনারেল ম্যাথের ফাংশনের প্রবলেম গুলো একই ভাবে সলভ করলে হবে? জি, যদি প্রশ্ন একই থাকে একইভাবে সলভ করবেন, x = y-1 লিখা যাবে যাবে, কিন্তু নরমালি আমরা y টাকে অধীন চলক চিন্তা করি। আহ ভাই, কার্টেসীয় গুণার যদি 2, 3 দুইবার থাকে তাহলে কি দুইটাই নিতে হবে? 2, 3 দুইবার থাকে না, যদি মেইন সেটটার মধ্যে 2, 3 দুইবার থাকে নিবেন না। যদি মেইন সেটটার মধ্যে মনে করেন এ একটা সেট যেখানে 2, 2, 3, 3 আছে, তখন আপনি শুধু 2 আর 3 কে নেবেন। এলিমেন্টস এন্ড বিলংস টু জি, এলিমেন্টস মানে কোন একটা সেট যখন কোন একটা মনে করেন 3 এ সেটের একটা উপাদান, তো আমরা এটা কিভাবে বলি? 3 বিলংস টু এ। জেড মানে কি? জেড মানে পূর্ণ সংখ্যা ভাই, আর মানে তো রেঞ্জ, তাইলে আর ইকুয়ালস টু অন্যয় কিভাবে হয়? আরে ভাই এটা জাস্ট, এটা হচ্ছে আপনি একটা সিম্বল দিয়ে প্রকাশ করছে। এখানে আর এর জায়গায় বললাম তো এবিসিডি দিয়ে ডি ই এফ দিয়ে প্রকাশ করা যাবে, আপনার আলিফ বাতাসা দিয়েও প্রকাশ করা যাবে, কোনো সমস্যা নাই ভাই। কার্টেসীয় কোণের ক্রোমোজোমের সংখ্যা কয়টা হবে সেটা বের করার কি কোনো সূত্র আছে? এ সেটে যতগুলো উপাদান আর বি সেটে যতগুলো উপাদান ওগুলো গুণ করলে কার্টেসীয় সেটে কয়টা ক্রোমোজোম থাকবে সেটা বের করা যায়। আচ্ছা, এবার আসেন ফাংশনটা। তো ফাংশনটা হচ্ছে প্রথমেই বলে নিই, ফাংশন হচ্ছে একটা, এখানে কিন্তু ভাইয়া আপনারা হায়ার ম্যাথের ফাংশন যারা পড়েছেন তারা অনেক 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 বেশি উচ্চশিক্ষিত। মানে হায়ার ম্যাথের ফাংশনের তুলনায় জেনারেল ম্যাথের ফাংশন কিছুই না। জাস্ট এখানে আপনার একটা বেসিক ধারণা দেওয়া হয় যে অন্যয় থেকে ফাংশনটা কিভাবে রিলেট হয়, এতটুকুই ভাই। তো ফাংশন কি? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, শোনার পরে যদি প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা করবো। আগে হচ্ছে আমরা মনোযোগ দিয়ে কথাটা শুনবো। ফাংশন হচ্ছে একটি বিশেষ ধরনের অন্যয়। প্রথমে কথাটা বলে নিই, ফাংশন হচ্ছে একটি বিশেষ ধরনের অন্যয়। তো নরমালি হচ্ছে গিয়ে ফাংশন মানুষজন বিভিন্ন উদাহরণ দিয়ে পড়ায়। মা কি জানি, মা সন্তান, বাবা সন্তান, তারপর আম গাছ। তো নরমালি হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে আম গাছ থিওরি দিয়ে হচ্ছে ফাংশনটা হচ্ছে গিয়ে বোঝা যায়। তো আমরা দুইটা সেট নিব। একটা সেট হচ্ছে আমের সেট, আরেকটা সেট হচ্ছে আম গাছের সেট। তো এখানে আপনার যে আমগুলো আছে, মনে করেন এখানে একটা আম আছে, সেটা হচ্ছে এ, এখানে একটা আম আছে বি, এখানে একটা আম আছে সি, এখানে আছে ডি। তো এই সেটের যে কোনো উপাদানকে যদি জিজ্ঞেস করা হয় এই যে এ তুমি কোন গাছ থেকে এসেছো, সে সাথে সাথে বলে দেয় আমি 1 নাম্বার গাছ থেকে এসেছি। বি কে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোন গাছ থেকে এসেছো, সে বলে যে আমি 2 নাম্বার গাছ থেকে এসেছি। সি কে যদি বলা হয় তুমি কোন গাছ থেকে এসেছো, সে বলে কি? সে বলে আমি 3 নাম্বার গাছ থেকে এসেছি। ডি কে যদি বলা হয় তুমি কোন গাছ থেকে এসেছো, সে বলে হচ্ছে আমি 4 নাম্বার গাছ থেকে এসেছি।
মানে এই সেটের প্রত্যেকটা উপাদানকে যদি জিজ্ঞেস করা হয় সে কোন গাছ থেকে এসেছে, তারা হচ্ছে বলে দেয় তারা হচ্ছে কোন গাছ থেকে এসেছে। তো এই ফাংশন বোঝার জন্য আমাদের জাস্ট দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। বাস্তবে যেটা ঘটা সম্ভব না সেটা ফাংশন না। কথাটা আবার বলছি, বাস্তবে যেটা ঘটা সম্ভব না সেটা ফাংশন। তখন আপনি চিন্তা করতে পারেন যে ভাই বাস্তবে আবার কি ঘটা সম্ভব। বাস্তবে এটা ঘটা সম্ভব না একটা আম দুইটা গাছ থেকে আসবে, এটা বাস্তবে কখনো ঘটা সম্ভব না। একটি আমের দুইটি গাছ থাকা সম্ভব না। জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখবেন জীবন সহজ। 2 নম্বর জিনিসটা হচ্ছে আম থাকবে কিন্তু গাছ থাকবে না, এটা কখনো সম্ভব না। এটা লিখে দিই, আম আছে কিন্তু গাছ নাই, এটা অসম্ভব। তাহলে বাস্তবে যে জিনিসটা সম্ভব না সেটাই হচ্ছে কি আপনার ফাংশন না। তাহলে আমরা এটা চিন্তা করবো কিভাবে, একটা আম কখনো দুইটা গাছ থেকে আসা সম্ভব না, আবার আম আছে কিন্তু গাছ নাই সেটাও বাস্তবে কখনো সম্ভব। তাহলে যদি প্রত্যেকটা ক্ষেত্রে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে ফেলে তাহলেই বুঝবেন যে হ্যাঁ এটা ফাংশন হবে। যদি প্রত্যেকটা ক্ষেত্রে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে বুঝবেন, এটা একটা ফাংশন। তাহলে দেখেন এই যে এখানে এই একটা আম, এই আমটা এই গাছ থেকে আসছে, 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 তাহলে এখানে কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা একটা ফাংশন বলতে পারি। তো আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে দেখাচ্ছি। যদি আজকে সিচুয়েশনটা এরকম হইতো, এ কে আপনি জিজ্ঞেস করছেন ভাই তুমি কোন গাছ থেকে আসছো, সে বললো আমি 1 নম্বর গাছ থেকে আসছি। বি কে জিজ্ঞেস করলাম ভাই তুমি কোন গাছ থেকে আসছো, সে বললো ভাই আমিও 1 নম্বর গাছ থেকে আসছি। সি কে জিজ্ঞেস করলেন তুমি কোন গাছ থেকে আসছো, সে বললো আমি 2 নম্বর গাছ থেকে আসছি। এটা কি ফাংশন হবে? এটা কি ফাংশন হবে ভাই? অবশ্যই এটা ফাংশন হবে। কারণ বাস্তবে কি এটা ঘটা সম্ভব না? চিন্তা করে দেখেন, দুইটা আম কিন্তু একটা গাছ থেকে আসতেই পারে, দুইটা আম একটা গাছ থেকে আসতেই পারে। আমি কি বলছি, যেটা বাস্তবে সম্ভব না সেটাই হচ্ছে শুধুমাত্র ফাংশন না। তো বাস্তবে কি সম্ভব না, বাস্তবে সম্ভব না একটা আমের দুইটা গাছ থাকা, তো এখানে তো একটা আমের দুইটা গাছ থেকে দুইটা আমের একটা গাছ, তো দুইটা আম একটা গাছ থেকে আসতেই পারে, তো এটাতে আমার কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আরেকটা কি বললাম, আরেকটা বললাম হচ্ছে কি আম থাকবে গাছ থাকতেই হবে। তাহলে দেখেন যদি সিচুয়েশনটা এরকম থাকে, এখানে মনে করেন এ, এখানে মনে করেন বি, এখানে সি, এখানে মনে করেন 1, এখানে মনে করেন 2, ঠিক আছে। এ কে জিজ্ঞেস করেন তুমি কোন গাছ থেকে আসছো, সে বললো 1 নম্বর গাছ থেকে। বি কে জিজ্ঞেস করেন তুমি কোন গাছ থেকে আসছো, সে বললো আমি 2 নম্বর গাছ থেকে আসছি। সি কে জিজ্ঞেস করলেন তুমি কোন গাছ থেকে আসছো, বলে আমি 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 আসলে আকাশ থেকে পড়ছি, বুঝছেন। এ যদি বলে যে আমি আকাশ থেকে পড়ছি, এই যে এখানে গিয়ে সমস্যা, আকাশ থেকে আম পড়ে না, ঠিক আছে, আকাশ থেকে আম পড়ে না, আম হচ্ছে গাছেই থাকার কথা। তো দেখেন এই যে এখানে আম আছে কিন্তু গাছ নাই, আম আছে কিন্তু গাছ নেই, তাহলে এটা কি হবে, এটা আপনার ফাংশন হবে না। আম থাকলে গাছ থাকবেই হবে, আম আছে কিন্তু গাছ নাই এটা অসম্ভব। তাহলে এই দুইটা কেসে শুধুমাত্র আপনার ফাংশন হবে না। এই কেসগুলা বাদে আর যা যা কেস ঘটা সম্ভব সবগুলা কেসেই আপনার ফাংশন হবে। এবং এই কথাটাই বেসিক্যালি হচ্ছে এই জায়গাতে বলছে দুইটা লাইন দিয়ে। দেখেন কি লিখছে, দুইটি চলক এক্স এবং ওয়াই এমন ভাবে সম্পর্কযুক্ত যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য, এক্স এর কি বলা হয়েছে, যে কোনো একটি মানের জন্য, মানে এমন কোন মান থাকবে না যেটার কারণে ওয়াই পাবেন না, যে কোনো একটা মানুষ পাইতেই হবে। যেমন যেখানে একটা মান আছে যার জন্য তো ওয়াই পাচ্ছেন না, এটা হওয়া যাবে না, যে কোনো মানের জন্য পাইতে হবে, প্রত্যেক আমের গাছ থাকতে হবে। তো এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায়। ওয়াই এর যদি আপনি দুইটা মান পান তাহলেই জীবন কঠিন। অর্থাৎ আপনি একটা আমকে জিজ্ঞেস করলেন এই আম তুমি কোন গাছ থেকে আসছো, সে বললো আমি 1 নম্বর 2 নম্বর গাছে মিলে আসছি, এটা সম্ভব না ভাই। কেউ যদি বলে আমি 1 নম্বর আর 2 নম্বর গাছ থেকে মিলে আসছি তাহলে এটা সম্ভব আছে। এই যে এখানে কি লিখছে, এক্স এর যে কোনো একটি মানের জন্য মানে সবগুলো আমের গাছ থাকতে হবে, ওয়াই এর একটি মাত্র মান যদি পাওয়া যায়, মানে ওয়াই এর যদি একাধিক মান পান তাইলে আমার হবে না, ওয়াই এর যদি একটি মাত্র মান পাওয়া যায় তবে আমরা ওয়াই কে বলবো এক্স এর একটা ফাংশন। তখন আমরা ওয়াই কে কি বলবো, এক্স এর একটা ফাংশন। তো দেখেন এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এক একটা রিলেশন দেখাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা সম্পর্ক দেখাচ্ছে, কিন্তু এই সম্পর্কটা হচ্ছে একটা ফাংশন। কারণ এখানে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করছে। এই যে এটা দেখেন, এটাও একটা ফাংশন, কারণ এখানে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করছে। দুইটা কন্ডিশন কি কি, প্রত্যেক আমের গাছ থাকতে হবে এবং প্রত্যেক আমের একটাই গাছ থাকবে। এটা একটু এই পাশে লিখে দিয়ে, ফাংশন কখন হবে, ফাংশন হবে, পাশে লিখে দিচ্ছি, ফাংশন হবে যদি প্রত্যেক আমের গাছ থাকে
যদি প্রত্যেক আমের গাছ থেকে প্রত্যেক আমের একটি মাত্র গাছ থাকে, একাধিক গাছ থাকা যাবে না, তাহলে সমস্যা। একটি মাত্র গাছ থাকে, এই দুইটা যখন একসাথে স্যাটিসফাই করবে তখনই আমরা বলবো সেই অন্যটাকে। যদি প্রত্যেক আমের গাছ থাকে এবং প্রত্যেক আমের একটি মাত্র গাছ থাকে তখনই আমরা বলবো হচ্ছে এটা একটা ফাংশন। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ফাংশন হবে না। এটা ফাংশন হবে, এটা ফাংশন হবে, এটাও ফাংশন হবে। ঠিক আছে, তো মোটামুটি যে যতটুকুই বুঝছেন তার উপর বেসিস করে চেষ্টা করেন তো এই পোল কোশ্চেনটা অ্যান্সার করতে, দেখি কয়জন পারেন। চেষ্টা করেন এই পোল কোশ্চেনটা অ্যান্সার করতে। তো ভাই দেখেন আমি কি বলছি, বাস্তবে যেটা মানে ফাংশন কখন হবে না, যদি একটা আমের দুইটা গাছ দেখেন আর আম আছে কিন্তু গাছ নাই, যদি এরকম দেখেন। যেখানে খেয়াল করেন এই যে ডি, এই বোকা আকাশ থেকে পড়ছে মনে, এই বোকার কিন্তু গাছ নাই, সেটা ফাংশন হবে না। আবার এখানে দেখেন সি কে জিজ্ঞেস করছে তুমি কোন গাছ থেকে আসছো, বলে আমি 3 নম্বর গাছ থেকে আসছি, 4 নম্বর গাছ ফাইজ দামি নাকি, 2 গাছ থেকে মানে আসছে, মানে এটা কোনো কথা? তাহলে এটাও হচ্ছে কি আপনার ফাংশন হবে না। এইখানে দেখেন এ বলতেছে আমি 1 নম্বর গাছ থেকে আসছি, বি বলতেছে 2 নম্বর গাছ থেকে আসছি, সি বলতেছে ঠিক আছে ফাইন, 4 নম্বর গাছ বলতেছে আরে আমার আম নেই, ওইটাই পারে তার কোনো আম নেই, হইতেই পারে এটা তার কোনো আম নেই, মানে দুনিয়ার সকল আম গাছ যে আম দিবে ব্যাপারটা কি এরকম না। এমনি হতে পারে সে 5 বছর পর্যন্ত আম দিতে, 1 মাসে আম দিতে পারতেছে, এটা হইতেই পারে। তো গাছ আছে কিন্তু আম নাই, এটা একটা বাস্তবসম্মত জিনিস, এটা হইতেই পারে। বা গাছ আছে কিন্তু আম নাই, এটা বাস্তবসম্মত জিনিস, এটা হইতে পারে। এটার সাথে আমার ফাংশন হবে নাকি হবে না ওইটার কোনো রিলেশন, আমার ফাংশনের সাথে রিলেশন হচ্ছে খালি যে এই জিনিসটা আম আছে কিন্তু গাছ নেই, এটা যদি হয় তাহলে ফাংশন হবে না। আর একটা আমের দুইটা গাছ যদি হয় তাহলে ফাংশন হবে। তো এখানে ওই দুইটা কেসের একটাও ঘটেনি, এখানে ঘটছে একটা গাছ আছে কিন্তু আম, তো সেটা কোনো সমস্যাই না, জীবন সহজ। আমাদের উত্তর কি, নিচের কোন অন্যটি ফাংশন, 2 নম্বর যে অন্যটা আছে সে অন্য। তো একটা কথা একটু আপনাদেরকে লিখে দিই, সকল ফাংশনই হচ্ছে অন্যয়, সকল ফাংশনই হচ্ছে অন্যয়, সকল অন্যয় ফাংশন না। যেমন যে এই ক্ষেত্রটাই দেখেন, এখানে এটাও অন্যয়, এটাও অন্যয়, এটাও তিনটাই কিন্তু অন্যয়, কিন্তু তিনটাই কি ফাংশন না, তিনটাই ফাংশন, সকল অন্যয় ফাংশন না। এই হচ্ছে গিয়ে ঘটনা। আলহামদুলিল্লাহ, বিরতির মধ্যে আমি একটা পাজল থেকে পাজলটা আমার খুবই পছন্দ হয়েছিল যখন শুনছিলাম। বড়সড় বলতে কতক্ষণ, 6 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে, 6 মিনিট 30 সেকেন্ডের একটা বিরতি। ওকে, আচ্ছা, তো একটা পাজল বল, যারা থাকবেন তারা শুনতে পারবেন, যারা থাকবেন না তারা শুনতে পারবেন না। সেটা হচ্ছে 2 জন বালক, একজনের নাম হচ্ছে গিয়ে আকাশ, আরেকজনের নাম হচ্ছে বাতাস। একজনের নাম হচ্ছে আকাশ, আরেকজনের নাম হচ্ছে বাতাস, দুই বন্ধু মনে করেন। ঠিক আছে, আকাশ আর বাতাস দুই বন্ধু। তো এখন তারা হচ্ছে আজকে একটা ইয়ে করতেছে, কি জানি বলে, ছোট্ট একটা গেম টাইপ খেলতেছে আর কি। গেম টাইপ মানে কি, ওরা বলতেছে, আকাশ বলে যে বাতাস আমি তো একটা কাজ করছি। বলে কি করছো? বলে আমি 2টা এক অঙ্কের সংখ্যা ধরছি। বলে আমি 2টি এক অঙ্কের সংখ্যা বুঝেন, 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা। শূন্যবাদে ও 2টা কি করছে, 2টা হচ্ছে আপনার এক অঙ্কের সংখ্যা নাকি ধরছে। 2টি এক অঙ্কের সংখ্যা মনে মনে চিন্তা করলাম। আকাশ বলছে এটা যে ভাই আমি 2টা এক অঙ্কের সংখ্যা মনে মনে চিন্তা করেছি। বাতাস বলে, বাতাস সুন্দর একটা উত্তর দিছে। বাতাস বলে তো আমি কি করবো ব্রো, আমি কি করবো, তুমি ধরেছো ঠিক আছে, তা আমি কি করব? এরপর আকাশ বলে তুমি ওই 2টা এক অঙ্কের সংখ্যার যোগফলটা বলো। আকাশ কি বলে, আকাশ বলে হচ্ছে তুমি ওই 2টা এক অঙ্কের সংখ্যার যোগফলটা বলো। মানে আমি যে 2টা ধরছি এটা তো মনে মনে ধরছি, কিন্তু তুমি এক অঙ্কের সংখ্যার যোগফলটা বলো। এক অঙ্কের যোগফল বল।
দুইটা একক অঙ্কের সংখ্যার যোগফল বল। বাতাস বলে দুষ্টামি করার জায়গা পাও না। তুমি কি ধরছো আমি জানি, আমি বলবো কেন? বাতাস বলে এই দুষ্ট, তুমি কেমনে বলবো? দুষ্টু বানানো কি এখানে একটা রস্যই হবে? এই দুষ্টু, আচ্ছা দুষ্টু আমি কিভাবে বলবো? এটা বাতাস বলে। আকাশ বলে, এবার আকাশ একটা সুন্দর কথা বলছে। আকাশ বলে আরে পারবা 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 পারবা, যে দুইটি সংখ্যা ধরেছি, যে দুইটি সংখ্যা ধরেছি তার যোগফল, তার যোগফল, তার যোগফলের এককের ঘরে যে অঙ্কটি রয়েছে, এককের ঘরে যে অঙ্কটি রয়েছে তা হচ্ছে তোমার বাসার নাম্বার, তা হচ্ছে তোমার বাসার নাম্বার। এটা বলে কি বলছে দেখেন, ফার্স্টে আকাশকে বলছে, আকাশ বলে ব্রো আমি দুইটা এক অঙ্কের সংখ্যা মনে মনে ধরেছি। বাতাস বলে ব্রো আমি কি করব? আকাশ বলে দুইটা এক অঙ্কের সংখ্যা যোগফলটা বলো। আমি যে দুটি সংখ্যা ধরেছি তাদের, যে দুইটা এক অঙ্কের সংখ্যা ধরেছি ওই দুইটা এক অঙ্কের সংখ্যার যোগফলটা বল। বাতাস বলে এই দুইটা আমি কিভাবে বলবো? আকাশ বলে আরে বারবার যে দুইটা সংখ্যা ধরেছি তার যোগফলের এককের, তার যোগফলের এককের ঘরে, তার যোগফলের এককের ঘরে যে অঙ্কটি রয়েছে তা হচ্ছে তোমার বাসা নাম্বার। বাতাস বলতে হচ্ছে তোমার বাসা নাম্বার। এবার বাতাস বলে ও আই গট ইট। বাতাস বলে আই গট ইট, পেরে গিয়েছি। বাতাস কি বলছে? আই গট ইট, পেরে গিয়েছি। বাতাস বলেছে ও তাহলে হচ্ছে গিয়ে বুঝছি, তাহলে তোমার যে দুইটা অঙ্ক তুমি ধরেছো তাদের যোগফলটা আমি এখন বলতে পারবো। বাতাস বলছে নাও আই ক্যান টেল দ্য সাম, নাও আই ক্যান টেল দ্য সাম। এটা হচ্ছে বাতাস বলছে নাও আই ক্যান টেল দ্য সাম। এখন আপনি বলতে পারেন ভাই বুঝছি আকাশ আর বাতাস কি সব উল্টা কথা বলছে, এখন আমাদের কাছে আপনাদের কাজ হচ্ছে সামটা বের করা, আপনাদের কাজ হচ্ছে এই সমষ্টিটা বের করা। বাতাস তো বাতাসের বাসার নাম্বার জানে, আপনারা তো বাতাসের বাসার নাম্বার জানেন না, তাই না? আপনাদের এই কথোপকথন থেকে এটা বের করতে হবে ওই সমষ্টিটা কত, মানে আকাশ মনে মনে যে দুইটি নাম্বার ধরেছে তার সমষ্টিটা কত, এটা হচ্ছে কি এই পুরা কথোপকথন থেকে আপনাদের হচ্ছে বের করতে হবে। তো দেখেন কেউ পারেন নাকি? কোশ্চেনটা খুবই সুন্দর, লজিক্যাল পাজল বলে এগুলাকে, কেউ যদি একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করেন তাহলে হয়তো বা পারলেও পারতে পারেন, কিন্তু মাথা কাটানো লাগবে, মাথা কাটানো লাগবে। উত্তরটা খুবই সুন্দর, উত্তরটা খুবই সুন্দর। আমি জানি না এরকম একটা আপনারা আগে শুনেছেন নাকি, চমৎকার একটা প্রবলেম ছিল, ওই যে তিন কন্যার বয়সের গুণফল একটা প্রবলেম ছিল, এটা অনেকটা ওইটার, এটা অনেকটা ওইটার মতোই। সো এই হচ্ছে গিয়ে কথা, তো একটু চিন্তা করুন বাসায়। আচ্ছা ঠিক আছে, তো এখন আমাদের জীবনে একটা নতুন জিনিসের আবির্ভাব ঘটবে। আম, আপনারা সম্ভবত স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি? স্ক্রিন দেখতে পাচ্ছেন তো নাকি? দেখতে পাওয়া তো কথা। তো এখন আমরা দেখবো এখানে কোশ্চেনটা কি একটু ভালো মতো দেখি। কোশ্চেনটায় বলা আছে এফ অফ এক্স যদি এটা হয় তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স জিরো হবে। মানে এক্স এর মান এখানে আমি কি দিলে আমি এফ অফ এক্স এর মানটা জিরো পাবো। তো এই অঙ্কগুলা বেসিক্যালি হচ্ছে কি আপনি যখন জেনারেল ম্যাথে 3.4 করবেন, আরো বিস্তর আলাপ আলোচনা হবে এগুলা নিয়ে। আপনাকে উৎপাদক উপপাদ্য, তারপর ভাগশেষ উপপাদ্য দিয়ে মানে অনেক উচ্চ শিক্ষিত আপনাকে বানানো হবে। আবার হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 তেও এই জিনিসটা দেখবেন। আজকের ক্লাসে আমরা জীবনটা একটু সহজ রাখবো, অর্থাৎ কিভাবে এই মানটা ক্যালকুলেটরে বের করা যায় সেটা আমরা দেখবো। এবং জেনারেল ম্যাথে আপনার তো বিস্তর আলোচনারও দরকার নেই, কিভাবে ক্যালকুলেটর করা যায় সেটাই যদি হচ্ছে আপনি দেখান তাহলেই হবে। নর্মালি এই টাইপের কোশ্চেন আসলে আমরা জাস্ট ক্যালকুলেটরে বের করে ফেলবো কিভাবে এক্স এর কোন মানগুলোর জন্য এটা শূন্য হয়। আচ্ছা এটা রিলেটেড আপনার যত প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্ন হচ্ছে আপনি দয়া করে আমাকে ইয়াতে করবেন, কি জানি বলে, আমি কি এটা চ্যাট বক্সে করবেন। এটা নিয়ে কিউএনএ তে কোনো কোশ্চেন করার দরকার নেই, আমাকে এই ক্যালকুলেটর নিয়ে আমি যত, আমি এখন আপনাদের বিভিন্ন কোশ্চেন গুলো আমি বলি, ভাই আপনি যে ক্যালকুলেটর করতেছেন এটা তো আমার নাই, আমার তো ভাই ওইটা হয়েছে, আমার তো ক্যালকুলেটর এই ফাংশন, আমার ক্যালকুলেটর ওই ফাংশন, ভাই আপনারটা 991, আমারটা তো 570, ভাই আমারটা তো 82, ভাই আমারটা তো 100, ভাই আমারটা তো হচ্ছে ইএস, আমারটা ইএক্স। বুঝছেন? মানে এক এক জনের দেখবেন যে এক এক ধরনের সমস্যা।
তো মোটামুটি সবগুলা সমস্যাই অ্যাড্রেস করা যায় আমি এমন ভাবে হচ্ছে গিয়ে পুরো জিনিসটা হচ্ছে ইনশাআল্লাহ লাস্টে বলে দিব। ঠিক আছে? তো প্রথমে আমরা দেখবো হচ্ছে যে কিভাবে ক্যালকুলেটরে আপনার এই ফাংশনটা বসিয়ে এটা বের করা যায় যে এফ অফ এক্স এর মান এক্স এর কোন মানের জন্য এটা 0 হবে। তো প্রথমে একটু বলে নিই এটা হচ্ছে একটা কিউবিক ফাংশন। কিউবিক ফাংশন বলতে কি এটা হচ্ছে একটা আম এই যে কি জানি বলে একটা রাশি, যেই রাশিটার হচ্ছে আপনার সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হচ্ছে ৩। মানে চলকের সর্বোচ্চ ঘাতটা হচ্ছে ৩। আচ্ছা এটা একটু মাথায় রেখে, হ্যাঁ? x³ - 6x² + 11x - 6। তো এখন দেখেন আমাদের জীবনে একটা কি আসলো? গণনাকারী যন্ত্র চলে আসছে। আপনারা সবাই হয়তোবা দেখতে পাচ্ছেন। এখন এই আমারটা কি? আমারটা হচ্ছে 991 ES প্লাস। ঠিক আছে? আমারটা 991 ES প্লাস। এখন আমি সিউর আপনাদের অনেকেরই এই ক্যালকুলেটর নাই। সো যাদের নাই তাদের মধ্যে আবার কয়েকজন আমি যে সিস্টেমে করছি ওই সিস্টেমে করলেই হবে। আর যাদের এটা নাই তারা কষ্ট করে একটু গুগল করে নিতে হবে। একটু গুগল করে নিলে আপনার যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটরও সলভ করা যায়। সেই ক্যালকুলেটরেও কোনো না কোনোভাবে সলভ করা যায়। সেটা একটু কাইন্ডলি আপনার ইয়েতে গুগলে একটু দেখে নিতে হবে এই। এটা ছাড়া আর কোনো গতি নাই। তো আপাতত আমি একটা ক্যালকুলেটরে দেখাচ্ছি জিনিসটা আসলে কিভাবে হয়। তো সবার ১ম এ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্যালকুলেটরের ডান পাশে কর্নারের উপরে একটা বাটন আছে যে বাটনের নাম হচ্ছে অন। আমরা অন বাটনটা প্রেস করব। তো আমারটা তো আগে থেকে প্রেস করা ছিল। আপনাদেরটা তো ক্যালকুলেটর হয়তো অনেক দূরে আছে, অনেকদিন ধরে সে বন্ধ। তাকে একটু চালানোর জন্য আমি অন বাটনটা প্রেস করতে বললাম। আচ্ছা, এই অন বাটনটা প্রেস করার পর আপনি এই ক্যালকুলেটরে একটা মোড বাটন আছে। এই যে দেখেন মোড লিখা, এই মোড বাটনটায় প্রেস করবেন। মোড বাটনে প্রেস করার পরে যে ইকিউএন ইকুয়েশন, বুঝছেন? ইকুয়েশন লেখা আছে এক জায়গায়, ওটা পাশে কত লেখা? ইংলিশে লেখা 5, বাংলায় যাকে বলে ৫। এখন আপনি কত প্রেস করবেন? ৫ প্রেস করবেন। এরপরে দেখেন ওরা কি বুঝাইতে চাচ্ছে যে ax + by + c আপনার হচ্ছে এই যে আ x আর y এর ঘাত হচ্ছে এখানে ১। এই যে দেখেন এখানে x আর y এর ঘাত হচ্ছে ২। এখানে x এর ঘাত কত? এখানে x এর ঘাত হচ্ছে আপনার ৩। তাহলে আপনার দরকার কোনটা? আপনার কিন্তু একই দরকার, তাই না? যে ax³ + bx² + cx + d। আপনারটা কিউবিক ফাংশন ছিল না? এই যে দেখেন, আপনারটা কিন্তু কিউবিক ফাংশন ছিল। তো আপনার দরকার কাকে? ax³ + bx² + cx + d, ওইটা কি আপনার দরকার। তাহলে চলেন আমরা হচ্ছে গিয়ে ৪ নাম্বারটা প্রেস করি। তো ৪ নাম্বারটা প্রেস করলে কি আসে? ওরা এখন আপনার কাছে জানতে চাবে হচ্ছে গিয়ে a এর মান কত? a এর মান কথাটার মানে হচ্ছে এই যে আমি ইকুয়েশনটা এখানে লিখে ফেলি। ওরে আল্লাহরে! এই খালি কেন? রাগ করছো নাকি তোমরা? খালি তুমি কই? লাল কই? এই যে লাল। এই মনে করেন x³ - 6x² + 11x - 6 এরকম ছিল, তাই না? তো ব্রাদার এখানে x³ এর সহগটা কত? 1। আমরা হচ্ছে গিয়ে এই যে চাপ দিব কোথায়? 1 এ। এই 1 তুমি ২ বার আসতেছো কেন? ১ বার। এরপরে যে b এর মান কত ভাই? দেখেন b এর মান হচ্ছে -6। এবার লিখবো হচ্ছে -6। এবার ইকুয়াল c এর মান কত? c এর মান +11 এরপরে হচ্ছে ইকুয়াল d এর মান কত? d এর মান হচ্ছে -6। d এর মান হচ্ছে -6 ইকুয়াল। তো সবগুলো লেখা শেষ। সবগুলো ইনপুট দেওয়া শেষ। এরপর আবার আল্টিমেট ইকুয়াল দিবেন। জীবন সহজ। মান চলে আসবে। কি দেখাচ্ছে? x1 = 1 মানে x এর মান যদি 1 দেন তাহলে এটা 0 হবে। চলো আমরা একটু দেখি তো 0 হয় নাকি। 1³ - 6 * 1² + 11 * 1 - 6 ১ একে ১, ১ একে 1, ৬ কে 6, ১১ একে 11, 11 - 6 তাহলে কত আসে? এখানে আসে হচ্ছে আ হয়ে গেছে তো নাকি? না, না, না। ভুল করেছি কি? হ্যাঁ, এই যে এটা প্লাস ছিল। এটা প্লাস ছিল। ১১ ১ যোগ করলে ১২, ১২ থেকে ১২ গেলে কত? ১২ থেকে ১২ গেলে 0। তার মানে ওরা যে বলছে ১, ওরা সত্য কথা বলছে। কত কিউট। ওরা সত্য কথা বলছে। আচ্ছা এবার আসেন আর কিছু বিষয় দেখায়? আরো কিছু দেখাবে সম্ভবত। আবার ইকুয়াল দেন। সে দেখাবে ২। ও তার মানে ২ বসালেও এটা 0 হবে। তার মানে ২ বসালে এটা 0 হবে। 2³ -6 * 2² + 11 * 2 - 6 তাহলে 8 - 2 × 4 ৪ 6 24 + 11 × 22 - 6 তাহলে কত আসে দেখেন এই যে ৮ আর ২২ ৩০ ২৪ আর ৩৬ এটাও 0। তাহলে ২ বসালেও 0 আসে, ১ বসালেও 0 আসে। আরেকটা হচ্ছে এই যে ১ বসালে 0 আসে। ও মাঝখানে আরেকটা ছিল। মাঝখানে ৩ ও ছিল। ৩ বসালেও 0 আসে। আপনি বসায় দেখতে পারেন ৩ বসালেও এখানে 0 আসবে। এই যে ৩ ৩ ৯ ৩ নং 27 ৩ ৩ ৯ 7 ৬ নং 54 ৩ 11 হচ্ছে 33 মাইনাস হচ্ছে গিয়ে ৬। তাহলে হিসাব করে দেখেন এখানেও আপনার 0 আসবে। তাহলে এগুলা যদি আমি বসাই এখানে ক্যালকুলেটরে তাহলে আমি প্রত্যেকটা ক্ষেত্রে কি পাচ্ছি? প্রত্যেকটা ক্ষেত্রে 0 পাচ্ছি। ঠিক আছে? তাহলে আমি ৩ টা মান পেলাম। x এর কোন ৩ টা মান পেলাম? একটা হচ্ছে আমার x এর মান যদি 1 বসাই তাহলে আমি ডিরেক্ট লিখে ফেলবো। এখানে f of 1 বসালে আ
1 কিউব এটা দেখানো লাগবে না, জাস্ট কিভাবে পাইছি এটা দেখানো লাগবে না, জাস্ট ডিরেক্ট বলে দিলে হবে 11 ইন্টু 1 মাইনাস 6 এটা সমান 0। এফ অফ 2 বসালেও পাই হচ্ছে আমরা 0, আবার এফ অফ 3 বসালে আমরা পাই হচ্ছে 0। আমরা এক্স এর কোন কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়ালস টু 0, মানে এক্স ইকুয়ালস টু 1 2 ও 3 এর জন্য, এক্স এর এই তিনটি মানের জন্য আমরা এফ অফ এক্স এর মান কত পাই, এফ অফ এক্স এর মান পাই হচ্ছে 0। শেষ, ইজি পিজি লেমন স্কুইজি, জীবন সহজ। ঠিক আছে, তো যারা হচ্ছে প্রথমবার খেয়াল করতে পারেন নাই কোনো সমস্যা নেই ভাইয়া, রেকর্ডিংটা এটা যথেষ্ট সুন্দরভাবে দেখবেন, যে আসবে হচ্ছে কি বলতেছে, আবার দরকার হইলে আস্তে আস্তে ওইটাকে যে স্লো স্পিডে নিয়ে দেখবেন, মানে স্পিডটা স্লো করে দেখবেন, ক্যালকুলেটর পাশে নিয়ে বসবেন, তারপরে বলবেন ভাই আমার তো এই ক্যালকুলেটর নেই, আমি এখন কি করবো, আমার তো আরেক ক্যালকুলেটর। সো দয়া করে আপনি জাস্ট হাউ টু ফ্যাক্টরাইজ ইউজিং ইউজিং আপনার ক্যালকুলেটর মডেলটা লিখে দিবেন, মনে করেন এফ এক্স, তারপরে 570 ES, বা হচ্ছে কি মনে করেন 991 MS, জাস্ট ক্যালকুলেটর মডেলটা লিখে এই গুগল একটা সার্চ দিবেন, ভিডিওর কোনো অভাব হবে না ইনশাল্লাহ, ভিডিওর কোনো অভাব হবে না, জাস্ট দেখে নেবেন। এখানে তো আমরা প্রত্যেকটা ক্যালকুলেটর ধরে ধরে দেখানো তো সম্ভব না, জীবন কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো একটু কষ্ট করে হচ্ছে আমরা একটা সার্চ দিয়ে নিবো, দেখবেন ইনশাল্লাহ হচ্ছে কি আপনি পারবেন, কোনো সমস্যা হবে। চলেন এবার হচ্ছে গিয়ে আমরা ফোর কোশ্চেন, এটা কিন্তু ক্যালকুলেটর লাগবে না আপনাদের, যেখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটা করতে কিন্তু ক্যালকুলেটর লাগবে না, এটা কিন্তু আপনি হাতে করতে হবে। জাস্ট আপনি এফ অফ -3 এর মান 0, তো এখানে ওয়াই এর জায়গায় -3 বসায় দেন, কে এর মানটা চলে আসবে, এটা ইজি ইজি, খুবই সহজ কোশ্চেন, সবাই একটু সলভ করার চেষ্টা করেন। ও নর্মাল মোডে নেওয়ার পরে আগের মোডে কেমনে নেবেন, এটা কিন্তু একটা ভালো সমস্যা, তাহলে আগের মোডে নিয়ে দেখে, আগের মোডে নিয়ে দেখে, এই যে দেখেন, মনে করেন যে এখন ক্যালকুলেটর কিন্তু নর্মাল মোডে আসে না, এই যে খালি এবিসিডি থেকে যায়, তাই না? তো যে কাজটা করবেন যে শিফট দিবেন, তারপরে 9 দিবেন, তাহলে যে ক্লিয়ার লিখে আসবে, লেখা দেখে আসলে আগানো যায়, শিফট দিয়ে ক্লিয়ার দিলে যে ক্লিয়ার লিখে আসবে, ক্লিয়ার আফটার অল সবকিছু ক্লিয়ার করে দিবেন, 3 দিবেন, এরপরে যে ইয়েস বাটন দিবেন, এই যে এরপর হচ্ছে যে ইয়েস বাটন দিলে ইয়েস ইকুয়াল, এরপরে এসি, সব রিসেট হয়ে গেছে, সব রিসেট হয়ে গেছে। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা এফ অফ -3টা বের করি, এফ অফ -3টা বের করি, তো এফ অফ -3 কিভাবে বের করা যায়, এখানে জাস্ট ওয়াই এর জায়গায় -3 বসান, এখানে ওয়াই এর জায়গায় -3 বসান, কে ইন্টু -3 স্কোয়ার -4 ইন্টু -3 মাইনাস হচ্ছে 8, কে এর জায়গায়, সরি কে না, ওয়াই এর জায়গায় জাস্ট -3 বসাবেন। ভাইয়া আপনি আমার অ্যান্সার দেখেন না, আমি অ্যান্সার দিয়েছি তো ওই গল্পের, আবার দেন আবার অ্যান্সার দেখিনি, এখানে ডিগ্রি এন্ড আননোনস দুইটি আছে, ডিগ্রিতে ক্লিক করবেন, ডিগ্রিতে ক্লিক করে 3 দিবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা কি করবো, ওয়াই এর মান -3 দিব, ওয়াই এর মান -3 দিয়ে কি পেলাম, এফ অফ -3 পেয়ে গেলাম। তো এফ অফ -3 এর মান কত দেওয়া আছে, -3 মান দেওয়া আছে 0। আচ্ছা, -3 কে কিউব করলে কত, -27, আর -3 কে স্কোয়ার করলে কত, -3 কে স্কোয়ার করলে 9, তাহলে হচ্ছে 9 কে, মাইনাস মাইনাসে কত, মাইনাস মাইনাস যোগ, 3 4 কত, 3 4 12, 12 মাইনাস 8, আলটিমেটলি আমরা কি পাচ্ছি, 9 কে, ওরে বাপরে কে তুমি এরকম করতেছো কেন, আচ্ছা তাহলে এখানে কি পাচ্ছি, 9 কে 12 মাইনাস মাইনাস 35, মাইনাস 35 হলে যেটা 23, এদিকে নিয়ে আসলে 23 হবে, কে এর মান কত, কে এর মান হচ্ছে 23 ডিভাইডেড বাই 9, এটা হচ্ছে আমাদের কে এর মান। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2 নম্বরটা অ্যান্সার ছিল। তো এটা সহজ ছিল, এটা এত একটা কঠিন ছিল না, তাও হচ্ছে কয়েকজন বুদ্ধিজীবী এটা পারেন নাই, কেন পারেন নাই বুঝলাম না, পারা উচিত ছিল। এবার আসেন এফ অফ এক্স সমান হচ্ছে এটা দেওয়া আছে, এখন বের করতে হবে এটা সমান কি, তাই না? তো এই যে এটা সমান বের করার আগে আমরা একটু জীবনটা সহজ করে রাখি, কিভাবে, আমরা ফার্স্টে লিখি এফ অফ এক্স সমান 2x plus 1 divided by 2x minus 1, তাহলে এখান থেকে ইজিলি বলা যায় এফ অফ 1/x স্কয়ার এর মান কত আসবে। কিভাবে ইজিলি বলা যায়, জাস্ট এক্স গুলোকে চেঞ্জ করে দিবেন, এগুলো কিন্তু ইজি পিজি লেমন স্কুইজি অঙ্ক, বুঝছেন, কিন্তু এগুলো পরীক্ষায় আসে, তো এখানে আমি যদি 1/x স্কয়ার বসাই দিই, 1/x স্কয়ার বসাই দিলে কি পাই দেখেন, 1/x স্কয়ার বসাই দিলে এই যে x এর জায়গায় জাস্ট 1/x স্কয়ার বসাই দিবেন, এখানে x এর জায়গায় জাস্ট 1/x স্কয়ার বসাই, x এর জায়গায় 1/x স্কয়ার বসাই, আলটিমেটলি কি থাকে, এটা থাকে হচ্ছে 2/x স্কয়ার প্লাস 1, আর এখানে থাকে হচ্ছে 2/x স্কয়ার মাইনাস হচ্ছে 1, এখানে 2/x স্কয়ার প্লাস 1, এখানে 2/x স্কয়ার মাইনাস 1। তো এর পরেরটা আসলে ক্যালকুলেশন আমার হচ্ছে গিয়ে করতে এত একটা ভালো লাগে না, তা হচ্ছে গিয়ে একটু করে দেই। এখানে কি আছে, এখানে x স্কয়ার, এখানে লিখবেন 2 প্লাস x স্কয়ার, এখানে x স্কয়ার, এখানে লিখবেন 2 মাইনাস x স্কয়ার। এখন এটাকে এটা দিয়ে ভাগ কর, তো এটাকে এটা দিয়ে ভাগ করলে কি আসে, 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ভাগ 2 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার। আমি যখন গুণ করবো তখন জিনিসটা দেখতে কিরকম হবে, 2 প্লাস এক্স স্কয়ার, নিচে আছে এক্স স্কয়ার ইন্টু উপরে এক্স স্কয়ার চলে যাবে, নিচে চলে আসবে 2 মাইনাস এক্স,
এটা টাও একই জিনিস, কাটাকাটি চলে যায়। একই জিনিস কাটাকাটি চলে গেলে থাকবে কি? থাকবে হচ্ছে লাস্টলি 2 + x² ডিভাইডেড বাই 2 - x²। তো অনেকে মনের আনন্দে ভাবে যে অ্যান্সার তো হয়ে গেছে, জীবন সহজ, তাই না? ভাই জীবন সহজ হয়নি। সবে মাত্র আপনি f(1/x²) এর মানটা বের করছেন। মাত্র আপনি কি করলেন? f(1/x² এর মান বের করছেন। আপনাকে কিসের মান বের করতে বলছে? আপনাকে বের করতে বলছে f(1/x² + 1, f(1/x² - 1) এর মান বের করতে বলছে। এটা +1, এটা -1 এর মান। এখন এই যে এইটার মান আমরা এতক্ষণ ধরে বের করলাম, তো এটার মানটা এখন লিখে ফেলি একটু আবার কষ্ট করে। 2 + x² ডিভাইডেড বাই 2 - x² + 1। এখানে হবে 2 + x² ডিভাইডেড বাই 2 - x² - 1। এটা একটু কষ্ট করে আপনারা ক্যালকুলেশন করবেন। এটা একটু কষ্ট করে আপনারা একটু ক্যালকুলেশন করবেন। এটা আমি করে দিলাম। এই ক্যালকুলেশনটা সহজ, এটা এত কঠিন কিছু না, ক্যালকুলেশনটা সহজ। ঠিক আছে? তাহলে আমরা জাস্ট কি করলাম? x এর জায়গায় 1/x² বসালাম। মাথার উপর দিয়ে গেল। তাহলে তো মাথায় সমস্যা ভাই, কারণ এটা অনেক ইজি পিজি জিনিস ভাই। কারণ আপনার নিচেই কয়েকজন লিখছে ইজি পিজি, তো ওরা লিখছে ইজি পিজি আর আপনি লিখছেন মাথার উপর দিয়ে গেলে। বুঝেন পার্থক্যটা কোথায়? আর আপনি বলতে পারেন না ভাই এটা তো হইতেই পারে, কারো কাছে ইজি লাগবে, কারো কাছে কঠিন লাগবে না। মোটামুটি আমরা যেহেতু অনেকদিন ধরে পড়াচ্ছি, আমরা তো কিছু কিছু ক্ষেত্রে একটু গেস করতে পারি কোনটা আসলে ইজি পিজি, তাই না? যেমন অনেকে অনেক কঠিন অঙ্কগুলোকেও ইজি পিজি বলে, কারণ সে পারে দেখে। কিন্তু এইটা জাস্ট নর্মাল ক্যালকুলেশন করছে, মানে এই লাইনটা করার পরের গুলো আপনার দেখারই দরকার নেই, কারণ এগুলো আপনি নিজে নিজে পারবেন। এগুলো আপনি নিজে নিজে হিসাব করতে পারবেন, খালি আপনার দেখতে হবে এই লাইনটা। এই লাইনটা যদি মাথার উপর দিয়ে যায় তাহলে তো সম্ভবত না, কারণ এর চেয়ে কঠিন কঠিন জিনিস আমরা করে আসতেছি, তাই না? এক্স এর জায়গায় জাস্ট 1/x² বসাবো। এই যে x² জায়গায় জাস্ট 1/x², এক্স এর জায়গায় জাস্ট 1/x²। আমরা যদি জাস্ট একটু ওই যে একটা কি জানি বলে, পড়তে বসার সময় 2 হাত 2 পা 2 চোখ 2 কান 1টা নাক, এগুলোর সাথে যদি একটু হালকা মনোযোগটাকেও নিয়ে বসি, তাহলেই দেখবেন জীবন সহজ হচ্ছে। মাঝে মাঝে আমাদের মনোযোগটা সরে যায়, ক্লাসের শেষের দিক তো, এই জন্য একটু কষ্ট হয় বেশি আর কি। ভাই আমার চ্যাট গত 1 বছর ধরে বুঝতেছেন না, সরি দেখতেছেন না? না না দেখতেছি তো ভাই। ওকে আলহামদুলিল্লাহ। ভাই এটার উত্তর কি ডু ইউর সেলফ? না, এটা উত্তর বাকিটা আপনি নিজে করবেন, বাকিটা আপনি নিজে করবেন ব্রো। এখানে আছে, এখানে আরেকটা ইজি ইজি কোশ্চেন আছে। কি দেওয়া আছে? জি অফ এক্স যদি এটা হয়, দেখিয়ে দাও জি অফ 1/x² হচ্ছে জি অফ x² এর সমান। তো চলেন আমরা দেখিয়ে দিই। ফার্স্ট হচ্ছে বাম পক্ষটা লিখি। বাম পক্ষটা হচ্ছে জি অফ 1/x²। তার মানে আমার জীবনে যত জায়গায় এক্স আছে সেগুলো এখন বদলে কি হয়ে যাবে? সেগুলো এখন বদলে হয়ে যাবে 1/x²। যত জায়গায় আপনি এক্স দেখতে পাচ্ছেন ওগুলাকে আপনি বদলে দিবেন কি দিয়ে? 1/x² দিয়ে বদলে দিবেন। এই যে দেখেন এখানে এক্স ছিল, এটাকে 1/x² বানাই দিলেন, তো বাইরে তো স্কয়ার ছিল, সে তার মতোই থাকবে। যেখানে x⁴ ছিল এটাকেও বদলে দিবেন, কি দিয়ে বদলে দিবেন? 1/x² দিয়ে বদলে দিবেন। বাইরে কি ছিল? বাইরে একটা 4 ছিল। এখানে কি ছিল? x², তাহলে এক্সটাকে হচ্ছে কি আপনি বদলে দেন, কি দিয়ে বদলে দিবেন? 1/x² দিয়ে বদলে দিবেন। এখানে কি থাকবে? এখানে বাইরে হচ্ছে একটা স্কয়ার। তো এবার আসলে এখানে কি পাই আমরা? যখন এটা হিসাব নিকাশ করবো তখন এটা আসবে 1 প্লাস 1/x⁴ প্লাস হচ্ছে 1/x⁸ নিচে পাবো হচ্ছে 1/x⁴। তো এখন এটা যখন আপনি হিসাব করবেন, এখানে আসবে হচ্ছে x⁴, আম এখানে কি আসে? x⁴ প্লাস 1 প্লাস আর এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে আচ্ছা, নিচেরটা লসাগু তো x⁴। এটার লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে x⁴। বা আমি অনেক অনেক পেজে এইভাবে করে করাই যে এখন উপর নিচে আপনি x⁴ কত দিয়ে 4 দিয়ে গুণ করে দেন, তাহলে জিনিসটা একটু সহজ হয়ে যায়। উপরে নিচে কি দিয়ে গুণ করে দিবেন? x⁴ দিয়ে গুণ করে দিবেন, এটা করা যায়। আমি লব ও হরকে একই জিনিস দিয়ে গুণ করে দিবেন, এতে করে কাটাকাটি চলে গিয়ে জিনিসটা সহজ হয়। দেখেন এখন কি হয়, এই যে এটা কাটা যায়, আর এখানে কি হয়? এখানে হয় হচ্ছে x⁴ প্লাস হচ্ছে গিয়ে 1 প্লাস হচ্ছে 1/x⁴, এরকম একটা রাশি থাকে যদি এভাবে করে। এখন আপনি মন না না ভাই আমার এটা ভালো লাগতেছে না, আমি এমনি করে করবো না, আমি যোগ করবো। হ্যাঁ যোগ করতে পারেন, একই জিনিস আসবে। আপনি এটা যোগ করে ভাগ করে দেখতে পারেন, তখনও আপনার একই জিনিসই আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আসলে হচ্ছে এখানে এটা কি? এটা হচ্ছে জি অফ x², এটা লিখে ফেলি। ডান পক্ষ হচ্ছে জি অফ x²। আচ্ছা তো এটা লিখি, এটা হচ্ছে জি অফ x²। এই এখানে তো একজন অতি দুষ্ট একটা ছেলে পাওয়া গিয়েছে। দেখছে যে ভাই আসলে আমি সবাইকে বিনোদন দেওয়ার জন্য বলছি, মাথার উপর দিয়ে গেছে। আমরা খুব বিনোদন পেয়েছি খুব।
আমরা হাসতে হাসতে এবং ঘোরাঘুরি করছি ব্রো। আচ্ছা, তো এখন এখানে কি বলছে আমাদের, এখানে আমাদেরকে বলছে হচ্ছে জি অফ এক্স স্কোয়ার, এখানে আমাদেরকে বলছে হচ্ছে জি অফ এক্স স্কোয়ার। আমরা কি করবো এখন, যত জায়গায় এক্স দেখতে পাচ্ছি ওগুলোতে এক্স স্কোয়ার বসাই, যত জায়গায় এক্স দেখতে পাচ্ছি ওগুলোতে আমরা কি বসাই দিব, এক্স স্কোয়ার বসাই। যত জায়গায় এক্স দেখতে পাচ্ছি ওগুলোতে এক্স স্কোয়ার বসাই। তাহলে আলটিমেটলি জিনিসটা কি হয়ে গেল, এটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার 4, এটা হলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 8। তো এটা একই জিনিস। এখন আপনি বলবেন ভাই এটা আমি বুঝিনি, এটা কেমন একই জিনিস হয়। দেখেন এই যে এটাকে যদি ভাগ করেন 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটাকে যদি ভাগ করেন 1, এটাকে যদি ভাগ করেন এক্স টু দি পাওয়ার 4, দেখেন একই জিনিস। এটা যা এটাও তা, ঠিক আছে, এটা যোগ করলে আপনার এই জিনিস। তাহলে আমরা কি করলাম, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা হচ্ছে দেখিয়ে দিলাম। ওরা বলছে না দেখাও, যে আমরা একবার দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে কাহিনী, ঠিক আছে ভাই। এক্স এর আগে জি দিয়ে কি বোঝায়, ও আচ্ছা এটা হচ্ছে জি অফ এক্স দিয়ে লেখে, এফ অফ এক্স দিয়ে লেখে, অর্থাৎ পি অফ এক্স দিয়ে লেখে, জাস্ট ফাংশন। এখানে কথাটা হচ্ছে এভাবে পড়ে, পি একটি ফাংশন, এফ একটি ফাংশন, জি একটি ফাংশন, এভাবে করে পড়ে। কিসের ফাংশন, এক্স চলকের একটি ফাংশন, ঠিক আছে। কথাটা কিভাবে বলে, জি অফ এক্স মানে হচ্ছে এটা এক্স চলকের একটি ফাংশন, যাকে জি দিয়ে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। এটা পি দিয়ে প্রকাশ করা যেতে পারে, এটা এফ দিয়ে প্রকাশ করা যেতে পারে, এইচ দিয়ে প্রকাশ করা যেতে পারে, কোনো সমস্যা, এটা কোনো সমস্যা না। আচ্ছা আচ্ছা, এটা এমনি লিখছি রে ভাই, দেখিয়ে দিলাম। আল্লাহ, এটা মানে দেখানো হলো আর কি, ঠিক আছে। এটা দুষ্টামি করে লিখছি, সরি সরি। ওকে, চলেন এবার হচ্ছে পরের স্লাইডে যাই। এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা মাঝে মাঝে হচ্ছে গিয়ে আপনার পরীক্ষায় আসে। তা আমরা একটু সবাই বোঝার চেষ্টা করি, জিনিসটা সহজ কিন্তু তাও কেন পরীক্ষায় আসে জানি না, সহজ। আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে ব্রো, ক্লাস তো আগে আগে শেষ হয়ে যাবে, আমাদের স্লাইড এটার পরে আর একটা আছে, খুবই গুড নিউজ। আচ্ছা, চলো আমরা দেখি। y ইকুয়ালস টু হচ্ছে f অফ x, এটা ইকুয়ালস টু হচ্ছে এটা বলছে, এখানে আবার বলছে দেখিয়ে দাও f অফ y সমান x। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, কেউ যদি আপনাকে বলে f অফ x এর মান হচ্ছে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, তা আপনি কিন্তু এখন যথেষ্ট উচ্চশিক্ষিত, আপনি এটা বলতে পারবেন f অফ y হবে হচ্ছে 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 2y মাইনাস, এটা কিন্তু আপনি বলতে পারা উচিত। কথাটা আবার বলছি, কেউ যদি বলে এফ অফ এক্স সমান এটা, আপনি এখান থেকে ইজিলি বলতে পারা উচিত যে এফ অফ ওয়াই সমান হচ্ছে এটা। এই যে আমরা যে এফ অফ ওয়াই দেখতে পাচ্ছি, এটা সমান এটা লিখতে পারি, এটা লিখে ফেলি। বাম পক্ষ, বাম পক্ষটা হচ্ছে আমাদের এফ অফ ওয়াই, আর এফ অফ ওয়াই সমান কি, এফ অফ ওয়াই সমান এই জিনিসটা, এটা লিখে ফেলি 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 2y মাইনাস। আপনি বলতে পারেন ভাই এটা কি হলো, এবার এক্স এটা কেমন আনবো, এক্স কেমন আনবো। এখন ভাই ওয়াই এর মানও কিন্তু আপনি জানেন, ওয়াই মান কোথায়, এই দেখেন এই যে ওয়াই ইকুয়ালস টু, কিন্তু আবার এই জিনিসটা ওয়াই ইকুয়ালস টু যে জিনিসটা, সেটা আবার একটু কষ্ট করে বসাতে হবে ব্রো, সেটা আবার একটু কষ্ট করে আপনাকে বসাতে হবে। মানে বাকি জিনিসগুলো যা আছে তাই থাকবে। এখন আমি কি করবো, জাস্ট ওয়াই এর মানটা বসাবো। তো ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা হচ্ছে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, এখানেও হবে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস। জাস্ট আমরা y এর মানটা বসাই, জাস্ট আমরা কি বসাই দিলাম, y এর মানটা বসাই দিলাম। ওকে, তো এই হচ্ছে কথা। এবার আসেন এটাকে আমরা কি লিখতে পারি, 4 4 16, 4 7 28। বেসিক্যালি জিনিসটা এরকম, 2x মাইনাস 4 নিচে আর উপরে হবে 16x মাইনাস 28 মাইনাস 7। এখানে দেখেন 4 2 না 8, 7 2 না 14, তাহলে 8x মাইনাস 14 ডিভাইডেড বাই 2x মাইনাস মাইনাস কি মাইনাস 10। তো এখন আমরা ক্ষুদ্র মস্তিষ্কের সূক্ষ্ম একটু ব্যবহার করে এটাকে এটা থেকে বিয়োগ করব। সেটাকে এটা থেকে বিয়োগ করলে কি আসে, 16x মাইনাস 28 মাইনাস 14x প্লাস 28। এখানে কি আসে চলেন দেখি, 2x মাইনাস 4 নিচে আর উপরে কি 8x মাইনাস 14 মাইনাস 8x প্লাস 16, জাস্ট যোগ বিয়োগ যেভাবে করে সেটা যোগ বিয়োগ করলাম। এখানে কত আসে দেখেন, 16x মাইনাস 28 2x আসে, এখানে উপরে থাকে 2x, এখানে হচ্ছে 2x মাইনাস 4,
এখানে উপরে থাকে হচ্ছে 2, নিচে হচ্ছে 2x - 4 আর এই দ্বিগুণ সহজ। এখন দেখেন এটাকে আমরা এভাবে লিখতে পারি 2x by 2x - 4 divided by 2 by 2x - 4। ইনটু আকারে যদি লিখি তাহলে কি আসে 2x by 2x - 4 into 2x - 4 divided by 2। সো এটা টাও কাটাকাটি চলে যায়, এটা টাও কাটাকাটি চলে যায়, থাকে কি থাকে শুধুমাত্র x, যেটা হচ্ছে আমাদের ডান পক্ষে আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ডান পক্ষে আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে প্রমাণিত। তো ভাইয়া এই যে এইখান থেকে এইখান পর্যন্ত কি করলাম, এইটা কিন্তু ভাই সম্পূর্ণ ক্যালকুলেশন বোঝার কিছু নেই, সত্যি করে বলতেছি ক্যালকুলেশন বোঝার কিছু নেই। এটা আপনি যখন ধীরে সুস্থে নিজে করবেন বুঝে যাবেন। ঘটনা হচ্ছে এইখান থেকে এটা কিভাবে আসলো এটা বুঝতে হবে। কিভাবে আসলো, এই y এর মানটা জাস্ট আমরা বসালাম। এই যে y কিছু একটা লেখা ছিল, ওই y এর মানটা এখানে বসালাম। ভাই y কোত্থেকে আসলো, f of y, f of x যদি এটা হয় f of y হবে জাস্ট x থেকে y। জাস্ট এই দুইটা লাইনই হচ্ছে গিয়ে মেইন, বাকিটা হচ্ছে গিয়ে জাস্ট নরমাল ক্যালকুলেশন, যেটা হচ্ছে গিয়ে আমরা একটু ক্ষুদ্র মস্তিষ্কের সূক্ষ্ম ব্যবহার করলে নিজেরা ইনশাল্লাহ করতে পারবো। ঠিক আছে, ঝামেলা টামেলা হবে না ইনশাল্লাহ। ভাই 14x কোথা থেকে আসলো, 14x কোথা থেকে আসলো, এই যে ভাই বিয়োগ করছি ভাই, যে 2x কে 7 দিয়ে গুণ করলে 14x, যে 4 কে 7 দিয়ে গুণ করলে 28। আরে অনেকদিন হয়ে গেছে তো, আপনারা অনেক, না সমস্যা নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ আবার লাইনে চলে আসবে। আচ্ছা এবার আসেন, চলেন আমরা যে এই ফাংশনের লেখচিত্রটা কি, এটা খুবই সহজ ভাই, আপনারা যারা এত মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন তাদের আর সর্বোচ্চ 300 সেকেন্ড মানে 5 মিনিট মনোযোগটা আমি ধরে রাখার চেষ্টা করব, আর মাত্র 5 মিনিট, আর মাত্র 5 মিনিট। চলেন আমরা একটু দেখি এখানে কি লেখা, যে এক্স এর মানটা -3 চেয়ে বড় বা সমান আর 3 চেয়ে বড়, 3 চেয়ে ছোট বা সমান, তাই তো? এটা যদি হয় তাহলে এই ফাংশন লেখচিত্র। তো এটা নিয়মটা কি, নিয়মটা হচ্ছে প্রথম স্টেপ 1, S1 মানে হচ্ছে স্টেপ 1, ধাপ ধাপ ওয়াইজ জিনিসটা বলি সবসময়, চেষ্টা করি মাঝে মাঝে বলি। আচ্ছা ধাপ 1টা কি, ধাপ 1টা হচ্ছে আমি ফার্স্টে y ইকুয়ালস টু 2x, মানে y কে x এর মাধ্যমে প্রকাশ করব। তো ভাই এটা তো প্রকাশ করার কিছু না, এটা প্রকাশ করা আছে সব সব সময়, জীবনে তো সহজ, মাঝে মাঝে জিনিসটা এইভাবে থাকে বুঝছেন, মাঝে মাঝে এইভাবে থাকে, তখন আপনার y কে x এর মাধ্যমে প্রকাশ করে নিতে হয়। এই যে তখন এই যে এরকম y কে আপনার x এর মাধ্যমে কি করতে হয়, প্রকাশ করে নিতে হয়, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আবার প্রথমে y কে x এর মাধ্যমে প্রকাশ করে নিই। দ্বিতীয় ধাপটা কি আমার, দ্বিতীয় ধাপটা হচ্ছে আমরা একটা ছক বানাবো, কি বানাবো, একটা ছক বানাবো। এই ছকে আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বের করবো, x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর বিভিন্ন মান বের করবো। মান লেখার সময় একটা জিনিস একটু সচেতন থাকেন, একেবারে কর্নারে মান দুইটা নিয়ে, হ্যাঁ মানে -3 আর 3 যে আছে এই দুইটা মান একটু নিয়ে, মানে যে রেঞ্জটা আপনাকে দিয়ে দিছে, মানে যে ব্যবধিটা দিয়ে দিয়েছে, মানে x এর মান কত থেকে কত হতে পারবে যেগুলো দিয়ে দিয়েছে, ওই দুইটা মানকে একটু কষ্ট করে নিয়ে। -3 যদি আমি এখানে x এর জায়গায় বসাই তাহলে কত পাই, y এর মান পাই -6। আমি 3 বসাই তাহলে কত পাই 6, এরপরের মাঝখানে যে কোনো 2-3টা মান দিলেই হবে। এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই কয়টা লিখতে হয়, বুঝছেন? 3টা লিখলে হয়, 4টা লিখলে হয়, 5টা লিখলে হয়, 50টা লিখলে হয়। তো আমি বলি যে 3, 4টা, 5টা একটা লিখলেই হবে, 3টা 4টা এরকম লিখলেই হবে। তারপর হচ্ছে -2 নিলে কি পাই, -2 নিলে -4, তারপর হচ্ছে -1 নিলে কত পাই, -3, তারপর 1 নিলে কত পাই, 1 নিলে পাই হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় কাজটা হচ্ছে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বের করি, যেখানে x টা হচ্ছে -3 থেকে 3 এর মাঝখানে। ঠিক আছে, x এর লিখে দিই এটা, x এর বিভিন্ন মানের জন্য, x এর বিভিন্ন মানের জন্য, ওরে আল্লাহ রে, মানের জন্য তো দেখা যায় না রে, মানের জন্য y এর বিভিন্ন মান বের, y এর বিভিন্ন মান বের করি, যেখানে যেখানে x টা হচ্ছে -3 থেকে 3 এর মাঝখানে জিনিসপত্র, যেখানে x টা হচ্ছে -3 থেকে 3 এর মধ্যে। হয়ে গেল। এবার 3 নম্বর জিনিসটা কি, 3 নম্বর জিনিসটা হচ্ছে গ্রাফ পেপারে প্লট করতে হবে। তো এটা আপনারা যথেষ্ট উচ্চশিক্ষিত, আপনারা আমার চেয়ে ভালো পারেন এই জিনিস, এটা আপনারা আমার চেয়ে ভালো পারেন, তাও একটু আপনাদেরকে করে আমারে দুনিয়া কালো হয়ে গেল। আচ্ছা, একটু এই যেখানে গ্রাফ পেপার আছে বুঝছেন, একটা গ্রাফ
পেপার। তো আমরা যে কাজটা করবো এখন, এই গ্রাফ পেপারে হচ্ছে এই বিন্দুগুলোকে স্থাপন। গ্রাফ পেপারে আমরা এখন বিন্দুগুলোকে স্থাপন করবো। তো এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার। তো বিন্দুগুলো কি কি ছিল ভাই একটু খেয়াল করি। কই তোমরা কই, এই যে -3, -6, এটা এখানে বসাই, -3, -6, -3, -6 কোথায় হবে ব্রাদার? 1 2 3, 1 2 3 4 5, শিট নিচে হয়ে গেছে, তো দেখতেছেন না? এই যে আরেকটা কি -2, -4, -2, -4 হবে এখানে। আরেকটা হচ্ছে -1, আরেকটা হচ্ছে -1, এটা ভুল লিখছি। -1 দিলে তো -3 হয় না, এটা ভুল লিখছি। এটা -1 দিলে কত হবে? -2 হবে। যেখানে যদি আপনি -1 বসান, তাহলে এটা কত হবে? এটা হবে -2। -3 বসালে -6 ঠিক আছে, -2 বসালে -4 ঠিক আছে, -1 বসালে -2 হবে। এটা লিখে ফেললাম। এটা নাকি মারামারি শুরু হয়েছে দেখি তো। ও হ্যাঁ, আরে মারামারি শুরু হয়ে গেছে ভাই, সরি 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 সরি, আমি দেখিনি ভাই, আমি দেখিনি, চ্যাট দেখি। সরি, একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না। আরে আন্তরিকভাবে দুঃখিত ভাই। আরে অনেকে বল থ্যাংক ইউ ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে এত মনোযোগ দিয়ে দেখতেছেন, খুব সুন্দর। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এরপরে কি ছিল? এরপরে ছিল হচ্ছে 1,2,3,6, 1,2,3,6, 1,2,3,6, 1,2, এই যে এটা একটা বিন্দু, 3,6, 3, 1 2 3 4 5 6, ঠিক আছে। তো আমরা যে জাস্ট কয়টা বিন্দু নিয়েছি, কয়টা বিন্দু নিয়েছি, 1 2 3 4 আচ্ছা, 1,2 3,6, -1 -1 -2 যদি দেই, এই যে -1 -2 দিচ্ছি। তো জাস্ট এখন এগুলো কি করবেন? এগুলো যোগ করে দিবেন। এগুলো যোগ করে দিলে আপনি এরকম একটা, তো এটা হচ্ছে আমাদের ফিগারটা। লেখাটা কি লিখতে হবে? লেখাগুলো হচ্ছে আপনারা একটু কষ্ট করে নিজেরা একটা বইয়ের উদাহরণ দেখবেন, জীবন সহজ। বইয়ের একটা উদাহরণ দেখলেই হবে আর কি। বইয়ের উদাহরণ সুন্দর মতো লিখা আছে যে এক্স অক্ষ বরাবর প্রত্যেক বর্গের এক বাহুকে এক বাহু দৈর্ঘ্যকে এক দৈর্ঘ্য জিনিসপত্র দিয়ে লেখা আছে। তো এটা এত সহজ একটা জিনিস, কিন্তু মানুষজন যেই জায়গাটায় ভুল করে সেই জায়গাটা একটু আমি আপনাদেরকে ধরিয়ে দিই। অধিকাংশ মানুষ ভুল করবে, বুঝছেন? এই একটা জায়গায় গিয়ে আপনারা কি কেউ বলতে পারবেন এখানে ভুলটা কোন জায়গায়? এটা হচ্ছে -1 -2, এটা হচ্ছে 1,2, এটা হচ্ছে আপনার 3,6। আচ্ছা, ভুলটা একটু বলে দেই। ভুলটা হচ্ছে, দেখেন এখানে কি লিখা, এখানে লিখা হচ্ছে এক্স এর মান -3 থেকে 3 পর্যন্ত হবে। কিন্তু আমি যে গ্রাফটা লাস্টে এই যে বৃদ্ধি করে দিলাম, এই বৃদ্ধিটা করা যাবে না সচেতন ভাবে, ঠিক আছে? এটা 3 এর মধ্যে আটকায় রাখতে হবে। যে এক্স এর মান 3 এর চেয়ে বেশি কিন্তু হইতে পারবে না। এই যে যখন আপনি গ্রাফ বৃদ্ধি করে দিচ্ছেন, তখন কি বোঝাচ্ছে? এক্স এর মানে এইগুলো হইতে পারবে, তাই না? এগুলো তো হইতে পারবে না। তো এটাতে অনেক অনেক বেশি সচেতন থাকা লাগবে। অবচেতন মনেও যদি আপনি এটা দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনাকে টুস করে কেটে দিবে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? এই যে এক্স এর মান, এই যে -3 এর চেয়ে এদিকে যাবে না, বা +3 এর চেয়ে ওদিকে যাবে না, এই জিনিসটা আমাদের একটু সযত্নে করা লাগবে। এটা যাতে ভুল না হয় ভাই, প্লিজ। আমি দেখতে সাথে সাথে কেটে দিই, সাথে সাথে, কোনো কথা নেই, কোনো গল্প নেই, সাথে সাথে 4 এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কন্ডিশন এই গ্রাফটার জন্য, যে এক্স এর ভ্যালু -3 এর সমান, -3 এর চেয়ে বড় হতে হবে, আর 3 এর সমান বা 3 এর চেয়ে ছোট হইতে হবে। এটা যদি ব্যত্যয় ঘটে, পুরো জিনিসটা ভুল। কারণ এটার এই মাহাত্ম্যটাই হচ্ছে এই জায়গাতে, কয়জন আসলে এই জিনিসটা দেখে গ্রাফটা আঁকে আরকি, বুঝছেন? তো এটা হচ্ছে একটু খেয়াল রাখবেন, যাতে হচ্ছে গিয়ে আপনার আবেগের সাথে কেউ খেলতে না পারে। তো এই জিনিসগুলো একটু সচেতন ভাবে সযত্নে জিনিসটা করবেন আরকি। ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে আজকের ক্লাসে যা পড়ানো হয়েছে তার উপর বেসিস করে একটা বাড়ির কাজ দেওয়া আছে। আশা করি হচ্ছে সবাই ইনশাআল্লাহ বাড়ির কাজটা এক পলকে দেখেই পেরে যাবেন।